স্যার এখন কি আপনি স্ক্রিন দেখতেছেন না না? না, আপনি আবার ওই যে ওখানে জিমেইলে যে সাইন ইন করেন কিংবা মাইক ওয়ার্কার্সে যান, যে দেখেন সাইন ইন করতে পারেন কিনা। ওকে, তারপরে আচ্ছা আবার এখন কি আমি আবার পিছনে চলে যাব? হ্যাঁ হ্যাঁ, একটা নিউ ট্যাব খোলেন, ওটা কেটে দেন, একটা নিউ ট্যাব খুলে মাইক ওয়ার্কার্সে যেয়ে সাইন ইন করে দেখেন যে পারতেছেন কিনা। ওকে, বুঝতে পারছেন সাদিয়া? হ্যাঁ স্যার আমি একটু দেখতেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি কালকে ফারিনকে নক দিয়েছিলাম, ও আসছে না কেন জিজ্ঞাসা করার জন্য। তারপরে বললো যে ওর শাশুড়ি খুব অসুস্থ, ওই জন্য হচ্ছে একটু মানে প্রবলেমের মধ্যে আছে, শনিবার থেকে জয়েন করবে। ফাহিম হুদা পিঙ্কি। জি। হুম, আচ্ছা। অসুস্থ না, হসপিটালে নাকি? না হাসপাতালে না, কিন্তু আন্টি মানে বাসাতেই একদম বিছানাই ওনার পড়ে গেছে, সব বিছানাই করতে হচ্ছে। আর ফারিনই তো মানে একমাত্র ছেলের বউ, তো ওর উপরে রেসপন্সিবিলিটি এসে পড়ে আর কি। তো করোনার ও তো সময় একটাই ছেলে তাই না? হ্যাঁ ওর হাজবেন্ড একাই। করোনার সময় হচ্ছে ওর শ্বশুরের প্রথম করোনা হয়, মানে ও হচ্ছে খুব সফট হার্টেড। ও হচ্ছে আঙ্কেলকে খাওয়ায় টাওয়ায় দিছে, সবকিছু করছে, এক সপ্তাহ পরে ওরও পজিটিভ আসছে। ও পুরো 2.5 মাস করোনায় ছিল, 4বার টেস্ট করছে, 3বারই ওর মানে পজিটিভ পজিটিভ আসছে, 4বারের বার যে হচ্ছে নেগেটিভ আসছে। কোথায়, যে কে জিততে করছিল নাকি? হ্যাঁ যে কি, যে কি যে না কি ছিল না, যে কেজি কি জিতে জেকেজি। জানি, করছিল। ওইটা জানি না, তো ও খুবই ভুগছে আরই। ভাইয়া অনেকের হয়, আমার মামারই 3বার টেস্ট করছে, 3বারই পজিটিভ, 4th টাইমের বার নেগেটিভ আসছে। হ্যাঁ ওরও সেম অবস্থা। আচ্ছা স্যার, আপনি আরেকবার কি শেয়ার করতে পারবেন, করে দেখবেন যে কি অবস্থা? হ্যাঁ স্যার আমি একটু দেখতেছি, মানে শেয়ার করার চেষ্টা করতেছি। কারণ গুগল মিটে তো আসলে শেয়ার করেন, আর ওই যে মাইক্রো ওয়ার্কার্সে যান, এটা নিউ ট্যাব নিয়ে মাইক্রো ওয়ার্কার্সে আবার লেখেন, মাইক্রো ওয়ার্কার্সে লিখে ওখানে লগ ইন করে দেখেন হয় কিনা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমাদের এই শীটটা কতজন পূরণ করছিলেন আপনারা? ভাই কালকে পর্যন্ত তো 22 জন দেখছিলাম। এর জন্য আচ্ছা, যারা শীটটা পূরণ করেন নাই তারা হচ্ছে যে শীটটা অবশ্যই পূরণ করে ফেলবেন। আর এবং অনেকেই টাস্ক লেখেন নাই, যে ঈশ্বরজাহান তন্নি, ঈশ্বরজাহান তন্নি কালকে করছিলেন না একটা, ওটা কি এই অ্যাপ্রুভ হয়েছে, স্যাটিসফাইড হয়েছে তন্নি? ফাতেমা, তারপরে হচ্ছে আদ্রিতা, তারপরে ইয়াসিন আরাফাত, এমডি ইয়াসিন এটা। ভাইয়া কাজ এমডি তো কয়েকটাই করছি, এখন ওরা ওগুলো অ্যাপ্রুভ করছে কিনা সেইটার তো কোনো ইনফরমেশন পাচ্ছি না। আমি কাজ হচ্ছে প্রুফ জমা দিছি, সাবমিট করছি, ওরা বলছে যে হ্যাঁ থ্যাংক ইউ, কাজ ঠিক হইলে পেমেন্ট করবো হ্যান ত্যান, কিন্তু এরপরে তো আর কোনো রেসপন্স দেখি না। আমি অবশ্য আমাদের নেম এবং প্রোফাইলের যে ইয়েটা আছে এটা দিতে হবে বলছিলাম, এটা কি না ভাইয়া করে ফেলছেন? করি নাই, করতে হবে। এগুলা করতে হবে, বুঝতে পারেন না নাকি সমস্যা বলেন? ভাইয়া ওটা অসুস্থ তো, এই কারণে মনে করে ঢুকে নাই আর। আচ্ছা, ভাইয়া ভাইয়া এই যে আসছি। ওকে। না, যেটা ওইটাই তো জানতে হবে যে আসলে সমস্যার কারণে না বুঝতে পারেন না নাকি, এটা হচ্ছে যে বিষয়, একটু করে ফেলতে হবে এগুলো। ওকে, ওই যে টাস্ক আই হ্যাভ ফিনিশড এটাতে যান। আপনার একটা মানে একসেপ্ট হয়েছে একটা কিংবা দুইটা, এইটা এই যে এখানে দেখতেছেন না, এই যে এই অ্যামাউন্ট যোগ হয়েছে, হ্যাঁ। স্ন্যাপের এটা থেকে পেমেন্ট হয়েছে। টাস্ক আই হ্যাভ ফিনিশড এটাতে যান। আই হ্যাভ ফিনিশড টাস্ক, আই ফিনিশড, এটা না? ওকে, আই হ্যাঁ হ্যাঁ। ফিনিশড, আই ফিনিশড একই। তারপরে এই যে দেখেন বেসিক টাস্ক এবং বেসিক হায়ার কাজ। গ্রুপ, বেসিক টাস্কে ক্লিক করেন। কই কই কই? এই যে বেসিক টাস্ক। আচ্ছা, এই যে স্ন্যাপচ্যাটে এটাই হয়েছে, এই যে অ্যাপ্রুভ হয়েছে, এটা দেখেন, এই যে
এখানে গেলে এই যে টিক মার্ক দেখাবে যে হ্যাঁ, আপনি স্যাটিসফাইড এন্ড পেইড। ওকে। হায়ার গ্রুপে যান। এগুলা ইয়া দিল না কেন, নট স্যাটিসফাইড দিল? ওই যে আমি ওই রিকভারি ইমেল দিতে ভুলে গেছিলাম। এগুলা আচ্ছা, এটার কি অবস্থা? এগুলা হয় না, এটা স্যাটিসফাইড হয় না। স্যাটিসফাইড হলে এখানে দেখাইতো। এই যে এখানে দিছে যে স্যাটিসফাইড এন্ড পেইড। না না, ওইটা তো চিহ্ন দিছে যে না না, এগুলো satisfied হলে পেন্ডিং, এরকম চিহ্ন হবে, নট স্যাটিসফাইড রাইট হলে চিহ্ন। এরকম চিহ্ন হবে, আর ও এটা আচ্ছা। পেন্ডিং আছে। ওকে, পেন্ডিং এর ডিটেইলসে যান, ডিটেইলসে গেলে দেখতে পারবেন। ডিটেইলসে ক্লিক করেন, এইটা না নিচেরটা? যে কোনো একটা করেন। এই যে এখানে এই যে এমপ্লয়ার হ্যাজ নট রিভিউ ইট লেখা আছে, দেখছেন? রেটেড হ্যাঁ। দিস টাস্ক, তো এখনো এটা দেখে নাই, রেটেড করেন নাই। ও আর আপনি আবার ওই যে বেসিক টাস্কে যান, যে দেখেন ওইটাতে লেখা আছে যে বেসিকের উপর ক্লিক করেন। করার পরে ডিটেইলসে যান। এর কি লাগছে? এমপ্লয়ার ও রেটেড দ্য আচ্ছা। টাস্ক এন্ড স্যাটিসফাইড। ওকে, হ্যাঁ, আচ্ছা। এইটা কি $.11? হ্যাঁ এই মানে টাকা এই টাকা পাবো কেমনে? এটাকে ওই যে আপনার $10 হওয়ার পরে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য একটা পিন জন্য অ্যাপ্লিকেশন করা লাগে। পিন ওটা আসার পরে উইথড্র দিতে পারবেন আপনি। কিন্তু ভাইয়া এইখানে যে এটা হচ্ছে যে ফোন নাম্বার নিয়ে তো ঝামেলা হয়ে গেছে। কালকে হচ্ছে আমি পিকো ওয়ার্কার্সে একটা কাজ নিয়ে বসছি সন্ধ্যাবেলায়। হুম। আমার একটা মানে আমার বাবার নাম্বার দিয়ে খালি একটা ইমেল অ্যাড করছি, তারপরে সেকেন্ড একটা খুলতে গেছি, তারপরে আর বাবার নাম্বার নিতে চাচ্ছে না, মানে বাবার নাম্বারে ওই একটাই ইমেল অ্যাড্রেস খোলা। পরে হচ্ছে আমার কাজটা মানে আমি হাফ ডান করে আপু ফেলছি। টান না দিলে হয় না। কি? আপু টান না, একটা নাম্বার ফ্রিকোয়েন্টলি দিলে নেয় না, 2-3 দিন পর আবার ট্রাই করলে তখন আবার কিন্তু নেয়। আপনি একটা কাজ মাত্র করার পর সাথে সাথে যদি আবার ওই নাম্বারটাই আবার দেন, সাথে সাথে হ্যাঁ। অ্যাকসেপ্ট করেন না। ও পরে হচ্ছে আমার কাজ হাফ ডান হয়ে আসে গেছে। দিলেন, পরে আবার একটা দিলেন, এরকম হলে হয়। আচ্ছা, আর ও, নাম্বারের কাজ তো সব আমার এরকম 2-4টা নাম্বার থাকলে ওইগুলা করবেন, ঠিক আছে? তাছাড়া ওই জন্য ভাইয়া আরেকটা কথা, আরেকটা হচ্ছে যে ইউটিউব শেয়ার বাস, এই কাজগুলো তো দেখলেন আপনারা, এই কাজগুলো করতে থাকবেন, ঠিক আছে? কালকে এত খুঁজলাম স্ন্যাপচ্যাটের কাজ, সারাদিন আমি কয়বার করে ঢুকে ঢুকে খুঁজছি, মানে কাজটা আমার এত মজা লাগছে, আমি আর পাইলামই না। আজকে পাবেন, আবার চেক করলে পাবেন। আচ্ছা ভাইয়া আরেকটা কথা, আমি হচ্ছে যে কালকে ওই আপু পিন্টারেস্টে খুললো, অ্যাকাউন্ট খুললো দেখে আমি ভাবলাম যে আমিও খুলে রাখি। পরে ঢুকলাম পিন্টারেস্ট সার্চ দিয়ে সাইন আপে গেলাম। সাইন আপে যাওয়ার পরে ওখানে আমাকে অপশন চাইছে যে হচ্ছে মানে আমার ইমেল অ্যাড্রেসটা পাশে আসছে। আসার পরে আমি আমার ইমেইলে ক্লিক করছি, আমার ইমেল দিয়ে না ওটা ওপেন হয়ে গেছে, কিন্তু আমার কাছ থেকে তো পাসওয়ার্ড কিছু নিল না। আপনি আবার লগ আউট করবেন ইমেলের। জিমেইলে যেটা নিয়ে নিছে আর কি, জিমেইলে যেটা ওটা সব নিয়ে নিছে, বুঝতে পারছেন? হ্যাঁ আমার আবার মেইলও যদি হচ্ছে। পাসওয়ার্ডটা আপনার ও আচ্ছা আচ্ছা ওকে। লগ আউট করে আবার ঢুকে দেখবেন। এখনো তো হইতেছে না। মাইক্রো ওয়ার্কার্সে যান। আচ্ছা, তো আপনার মাইক্রো ওয়ার্কার্সে যান, এই করেন। হ্যাঁ, ইন্টার দেন। হ্যাঁ দিছি। হ্যাঁ যান। হ্যাঁ, ওই যে এখানে যান, উপরে যে লিংক আছে ওটাতে যান। ওকে, যান। এইটাতে যাব? হ্যাঁ হ্যাঁ, এইটাই দেখাচ্ছে না? হ্যাজ ব্যান্ড ইওর আইপি, তো এটা তো পুরো সাইটে ঢোকাই যাচ্ছে না। আপনার আইপিটা ব্যান করে দিয়েছে কি জন্য বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি এটা বাদ দেন, মাইক্রো ওয়ার্কার্সে বাদ দিয়ে আপনি পিকো ওয়ার্কার্সে করেন। ওকে, পিকো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট করে পিকো ওয়ার্কার্সে কাজ করেন, বুঝতে পারছেন? সাদিয়া ভাইয়া এটা মোবাইলে হটস্পট দিয়ে দেখতে পারে যে হয় কিনা। জি স্যার, আমি তো বুঝতে পারছি। মোবাইল দিয়ে হয়, ব্যাপারটা মোবাইল দিয়ে হয়, বাট মোবাইলে হটস্পট দিয়ে এই পিসিতে একটু কানেক্ট করে একবার এই করে দেখতে পারেন, ঠিক আছে? যদি নিয়ে নেয় তারপরে বারটা আবার নিতে থাকবে, এটা ঝামেলা করবে না। ভাইয়া আমার বেলাও না এরকম সমস্যা হয়েছিল ল্যাপটপ থেকে, পরে আমি হচ্ছে ফোন থেকে ট্রাই করছি, ফোনে আবার আমার মোবাইল ডাটা কানেক্ট করা লাগে না, মানে ফোনের ওয়াইফাই থেকে আমি করতে পারছি। আচ্ছা, এটা আপনি এই ল্যাপটপে মোবাইলের নেট মানে ওই হটস্পটটা চালু করে ল্যাপটপে হচ্ছে কানেক্ট করে নিয়ে দেখেন তো
হয় কিনা, ঠিক আছে? স্যার মোবাইলের মধ্যে দিয়ে কিন্তু মানে খুলছি যে ওইটা কিন্তু লগ ইন করে আবার ঢুকা যাচ্ছে, ওখানে সবকিছু ঠিকঠাকই আছে। তো এখন ওইটা কি মানে হ্যাঁ হ্যাঁ, ওই এরপর মোবাইল ডাটাটা আপনি এখানে এই ওয়াইফাই দিয়ে করে নিবেন। আপনার যেহেতু এখানে তো ওই পিসিতেই ঢোকানো স্যার রয়েছে। ওয়াইফাই না, আমি হচ্ছে মডেম ইউজ করে ল্যাপটপে করেছি, আর হচ্ছে মোবাইলে আলাদা ডাটা দিয়ে করেছি। তো এখন কি করা যাবে? মডেম ইউজ করতেছেন এখন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মডেম ওটা? এটা হচ্ছে ওই যে জিপির ওইটা মানে আরেকটা সিম দিয়ে ইউজ করি, আর এখন মোবাইলে আমি আরেকটা সিম দিয়ে জয়েন করেছি। আচ্ছা, মোবাইল থেকে হটস্পট কানেক্ট করা যায়, করে ওয়াইফাই এটা এটা পারি না, এটা পারি না। পিসিটা কানেক্ট করে নিয়ে আপনি হচ্ছে যে ওই হটস্পটই করেন, হটস্পট চালু করেন। মানে এইটা হচ্ছে এই ফোনের চালু ফোনের করে হটস্পট চালু করেন। হ্যাঁ ওয়াইফাই হটস্পট চালু করে ওয়াইফাই যেমন কানেক্ট করেন না ল্যাপটপে, ওইভাবে কানেক্ট করলে হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। দেখবেন যে আপনার ফোনের নাম আসছে এখানে। ওকে, এই আপনার এই এটা সেই সময় খুলে ফেলবেন, কি বলে, মডেম। মডেমটা খুলে ফেলবেন। খুলে দেখবেন যে ওয়াইফাই যেভাবে কানেক্ট করে, এই যে এই চিহ্নের উপরে ক্লিক করলে দেখবেন যে ওখানে আপনার ফোনের নাম দেখাচ্ছে, দেন ওটা কানেক্ট করে ফেলবেন। আর যদি না করতে পারেন তাহলে পিকো ওয়ার্কার্স এ অ্যাকাউন্ট করেন। ওকে, পিকো ওয়ার্কার্স এ কাজ করেন, আচ্ছা এটা বেটার হবে। আপনি তো এর আগে কম্পিউটার নিয়ে খুব বেশি বসেনি না, আরো ফাস্ট হইতে হবে। এই জন্য তো এইসব সাইট গুলাতে কাজ টাজ করলে দেখবেন যে ফাস্ট হয়ে গেছেন, বুঝতে পারছেন? কম্পিউটার নিয়ে জি বসতে স্যার। হবে। সুলেখা রহমান আসে নাই আজকে? সুলেখা রহমান, তারপর সানজিদা প্রভা, এরা তো কেউ নেই দেখতেছি। তারপরে হাসান রবিন আছেন? হাসান রবিন নাই। আচ্ছা, আমরা সবাই আপনারা কালকে শুক্রবার আছে, এর ভিতরে মোটামুটি মাইক্রো ওয়ার্কার্স এর টাস্ক গুলো করতে থাকবেন, ঠিক আছে? একজন আরেকজনকে একটু শেয়ার করবেন, দরকার হলে গুগল মিটের ভাবে আবার জয়েন হবেন, এই প্রবলেমটা সলভ করে নেবেন। আর সাদিয়া, আপনি পিকো ওয়ার্কার্স অ্যাকাউন্ট করবেন যদি মাইক্রো ওয়ার্কার্স না করতে পারেন। ওকে, জি স্যার। আচ্ছা, আমরা আবার হচ্ছে যে ফাইবারে চলে আসছি। ফাইবারে আমাদের কিছু বিষয় দেখার জন্য আর কি, যে আমরা গতদিন বলছিলাম যে আসলে ফাইবারে গিগ তৈরি করাই কিন্তু করা না, ঠিক আছে? গিগ তৈরি করতে গেলে আমরা দেখতেছি যে আমরা কয়েকটা স্টেপ পার করলেই আমাদের গিগ তৈরি করা হয়ে যাচ্ছে, ঠিক আছে? গিগ তৈরি করতে গেলে আমাদের কতগুলো স্টেপ পার করতে হয়? 6টা। তার ভিতরে 5টা স্টেপে আমাদের কাজ, আর একটা কাজ নাই, শুধু পাবলিশ করা। ওকে, আমরা ক্রিয়েটে নিয়ে গিয়ে এটাতে ক্লিক করি। ভাইয়া আমরা একটা এখানে কথা দেখতে বলবো। পাচ্ছি যে বলেন। ভাইয়া Pinterest কি গুগল অ্যাকাউন্ট দিয়ে খুললে হবে না শুধু, নাকি ফেসবুকের সাথে লগ দিয়ে রাখবো? গুগল দিয়ে খুললে ঠিক আছে। গুগল দিয়ে সবই করতে পারবেন। ফেসবুকও তো গুগল। ওকে, ফেসবুকের সাথে মানে ফেসবুকের নেম টেম নিয়ে নাই। তাছাড়া তো আসলে অ্যাকাউন্টটা খোলা হয় জিমেইল অ্যাকাউন্ট দিয়েই। ফেসবুক অ্যাকাউন্ট তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা। ওকে, অ্যাকাউন্ট খোলা যায় ফোন নম্বর দিয়ে, অ্যাকাউন্ট খোলা যায় জিমেইল দিয়ে। এই দুইটা জিনিস দিয়ে অ্যাকাউন্ট করা যায়। আর ফেসবুকের সাথে বলেন, অন্যান্য সাথে বলেন, এটা হচ্ছে কি জন্য ওরা কানেক্ট করে না, যে ফেসবুকের নেমটাই ওখানে নেম হিসেবে নিয়ে নিবে, ফেসবুকের ইনফরমেশন ওখানে ইনফরমেশন হিসেবে নিয়ে নিবে। এই জন্য আর কি বলে যে কন্টিনিউ উইথ ফেসবুক করলে ফেসবুকের সাথে ইন্টিগ্রেট হয়ে যায় আর কি, ইনফরমেশন গুলো নেওয়ার জন্য কন্টিনিউ করতে বলে। আচ্ছা, তো এখানে আমাদের 5টা স্টেপ আমরা গত দিনে মনে হয় দেখছিলাম, তারপর একটু বলি। গ্যালারি পর্যন্ত আমাদের কাজ, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, লাস্টের 6 স্টেপে গিয়ে
পাবলিশে কোনো কাজ নাই, এটা আমাদের বাদ। তাহলে আমাদের 5টা স্টেপ থাকতেছে। এর ভিতরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ওভারভিউ, এই স্টেপটা। ঠিক আছে, ওভারভিউ যে জিনিসগুলো আছে, ক্যাটাগরি, সার্চ ট্যাগ, গিগ টাইটেল, এই 3টে জিনিস খুবই গিগ র্যাঙ্কিং এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই গিগ টাইটেল। ওকে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে গিগ টাইটেল। আপনি টাইটেলটাকে কিভাবে সিলেক্ট করতেছেন, টাইটেলটার কম্পোজিশন কিভাবে করতেছেন, এই সকল ইস্যুস গুলার উপরে নির্ভর করে যে আপনার গিগটা আসলে র্যাঙ্ক করবে কি করবে না, বা কিভাবে এটা হচ্ছে যে হয়। আসলে র্যাঙ্কিং বলতে আমরা যেমন গুগল র্যাঙ্কের কথা তো সবাই শুনছে, তাই না? এসইও তে আমরা, এসইও টপিকটা তো অনেক পুরাতন, সবাই হয়তো এর আগে জানছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যারা জানেন না সমস্যা নেই, যারা জানেন তো এসইও কি টপ র্যাঙ্কিং এর বিষয় আছে না, যে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসতে গেলে এসইও করতে হয়, টপ র্যাঙ্কিং এ 10-এর ভিতরে থাকতে গেলে এসইও করতে হয়। এই জাতীয় কথাবার্তা তো আপনারা শুনছেন সবাই, তাই না? এসইও করার ক্ষেত্রে গুগল টপ র্যাঙ্কিং কিংবা, আচ্ছা, তো টপ র্যাঙ্কিং বিষয়টা আসলে কি কি মনে হয় গুগল কিভাবে এই টপ র্যাঙ্কিংটা করে, বা আসলে কি গুগলে এমন কোন সাইট আছে যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 5 নম্বর, এরকম করে কি কোনো মার্কিং করে গুগল? না আসলে যত বেশি ভিজিটর আসতেছে যেটা সার্চ দিয়ে ওইটাই বেশি আগে দেখাচ্ছে 1 নম্বর 2 নম্বর চলে। যে পেজে যত যে বেশি জিনিসটা ভিজিটর হিট করতেছে ওই পেজটাই তত বেশি আগে চলে আসতেছে। মানে গুগলের মধ্যে যে জিনিসটা বেশি সার্চ করি ওই জিনিসটাকে বেশি শো করবে। আচ্ছা, সেটা তো ঠিক আছে যে আমরা সার্চের বিষয় বেশি হলে, ট্রাফিক বেশি হলে সেটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনে আগে নিয়ে আসে। হ্যাঁ, কিন্তু আসলে এমন কি কোনো ইয়ে আছে যে ফেসবুক 1 নম্বর, গুগল 1 নম্বর, ফেসবুক মনে করেন 2 নম্বর, তারপরে হচ্ছে যে অ্যামাজন 3 নম্বর, তারপরে মনে করেন যে আরো বড় বড় মাইক্রোসফট 4 নম্বর, এরকম কি কোনো র্যাঙ্কিং আছে? যে জি না ভাই, এগুলা এরকম কোনো র্যাঙ্কিং কোনো বিষয় আছে যে আমরা যেটা বলি টপ র্যাঙ্কিং বা ফার্স্ট পেজে নিয়ে যাওয়া, এই 10-এর ভিতরে নিয়ে আসা? র্যাঙ্কিং তো আছে। আচ্ছা, কিভাবে র্যাঙ্কিংটা হয়? ভাই এটা ইউজারের উপর ডিপেন্ড করে। এনগেজমেন্ট ভাই এগুলো আসলে টাইটেল, তারপর ডেসক্রিপশন, এগুলোর উপর নির্ভর করে। র্যাঙ্কিংটা হয় আমার জানা মতে সেটা হচ্ছে এখানে কত ভিজিটর ঢুকতেছে এবং কত টাইম স্ট্রে করতেছে, এটার দুটোর উপরে ভেরিয়েশন করে এটা র্যাঙ্কিং। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই জানতাম। আচ্ছা, তাহলে এখন পৃথিবীর 1 নম্বর সাইট কোনটা? সার্চ দেওয়ার পরে আর কি যে কোটিখানিক সাইট আছে, তাই না? কোটিখানিকের বেশি তো সাইট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এর ভিতরে 1 নম্বর কোনটা? গুগলে অ্যালেক্সা থেকে সার্চ দিলে পাওয়া যাবে আর কি। অ্যালেক্সা থেকে তো র্যাঙ্কিং গুলি দেওয়া হয় সাধারণত। অ্যালেক্সা র্যাঙ্কিং আমরা দেখতে বিভিন্ন পারফরম্যান্সের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং গুলো করা হয়, এটা অ্যালেক্সা করে। বাট গুগল এই ধরনের কোনো র্যাঙ্কিং করে না, এই ওয়েবসাইট 1 নম্বর, এই ওয়েবসাইটটা 2 নম্বর, এই ওয়েবসাইটটা 3 নম্বরে আমার কাছে, মানে গুগলের কাছে এরকম কোনো নাম্বারিং সিস্টেম নাই। ওকে, যদি আমরা বলি যে টপ র্যাঙ্কিং, টপ র্যাঙ্কিং ফার্স্ট 10-এর ভিতরে নিয়ে আসা, এটা শুনে সবাই মনে করে যে মনে হয় এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে 1 নম্বর 2 নম্বর বিষয়গুলো আছে, কিন্তু আসলে নাই। এগুলো আরেকটা সাইট, তারা হচ্ছে অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দেয় যে এইগুলার সার্চ বেশি, এগুলো সার্চ বেশি, সবচেয়ে ট্রাফিক হয়, সবকিছু মিলায় তারা বলে যে এটা সব থেকে বেশি ব্যবহৃত সাইট, সেই হিসেবে তারা এটাকে 1 নম্বর দেয়। কিন্তু গুগল ইন্ডেক্সিং এর যে বিষয়, বা গুগল যেভাবে সার্চ করে, বা আমরা যখন সার্চ করি তখন কিন্তু গুগল কোন সাইটই গুগলের কাছে 1 নম্বর না, কোন সাইটই গুগলের কাছে 1 কোটি নম্বর না। হ্যাঁ, এরকম কোনো বিষয় না। মানে গুগল সার্চ ইঞ্জিন যে বিষয়টা আছে, ওই যে অ্যালগরিদম গুলো আছে, অ্যালগরিদমের ভিতরে 1-2 নম্বরের কোনো বিষয় নেই। আসলে 1 নম্বর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে কিসের উপর নির্ভর করে, আপনার কিওয়ার্ডের উপর নির্ভর করে। ওকে, গুগল আসলে সার্চ দিলে দেখেন, আমরা যদি বলি যে সার্চ দিলে আসলে কি করে তারা, আসলে আমরা যে র্যাঙ্কিংটা করি এটা হচ্ছে কিওয়ার্ডের উপরে র্যাঙ্কিং হয়। ওভারঅল কোনো ওয়েবসাইট ধরে 1 নম্বর 2 নম্বর হয় না, বুঝতে পারছেন? কিওয়ার্ড, একটা কিওয়ার্ডে দেখেন যদি 1 কোটি কিওয়ার্ড থাকে, 1 কোটি যদি ওয়েবসাইট থাকে, তাহলে মনে করেন 10 লক্ষ কোটি কিওয়ার্ড আছে। ওকে, তো এই যে কোনো কিওয়ার্ড যখন র্যাঙ্কিং করানো হয় যারা এসইও করে, তখন বায়াররা কি করে যে হ্যাঁ আমার সাইটটাকে 1 নম্বরে এনে দাও, তাই বলে না। মনে করেন আপনার একটা সাইট আছে,
এখানে মনে করেন যে মৃদুলার মনে করেন যে একটা সাইট আছে, মৃদুলা ফ্যাশন। ওকে, তো মৃদুলা যদি এখন মনে করেন যে এই ওয়েবসাইটটা, তার একটা ফ্যাশন হাউস আছে, মৃদুলা ফ্যাশন হাউস, কিংবা হ্যাঁ মনে করেন যে মৃদুলা ফ্যাশন হাউস আছে ঢাকার ভিতরে। তো মৃদুলা ওনার, সে যদি এসইও করে, সে কিভাবে এসইও করবে? সে আগে কিছু টপ কিওয়ার্ড সার্চ করবে, যে কি ধরনের কিওয়ার্ড দিয়ে ফ্যাশন রিলেটেড সার্চ গুলা হয়। যেমন কেউ যদি ঢাকা থেকে কোনো ফ্যাশন হাউস খুঁজতে চায়, তাহলে সে দিতে পারে যে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। ওকে, তো এটা একটা তার কিওয়ার্ড। যেটা লিখে কিওয়ার্ড কোনটা, যেটা লিখে গুগলে আমরা সার্চ করি, সেটা হচ্ছে তার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের উপরে সে কত নম্বরে আছে, এটা হচ্ছে বিষয়। কিওয়ার্ডের উপর বেস করে সে কত নম্বরে আছে, এটা হচ্ছে বিষয়। ওভারঅল এমন না যে মৃদুলার ফ্যাশন হাউসটা ও যদি 1 নম্বরে থাকে, তো বেস্ট ফ্যাশন হাউস মনে করেন যে বাংলাদেশে সে মনে করেন যে 1 নম্বরে আছে। বাট আপনি ওটাকে একটু ই করে দিবেন, চেঞ্জ করে দিলেন যে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, দেখা গেল সে 10 নম্বরে চলে গেছে। ওকে, তার মানে আমরা বুঝলাম যে কিওয়ার্ডের উপরে র্যাঙ্কটা করতে হয়। ওভারঅল কোন সাইড 1 নম্বর 2 নম্বর 5 নম্বর এরকম কোনো বিষয় না। আসলে যখন আমরা এসইও করতে হয়, তখন বায়ার কি করে, কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, এটা আপনার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের উপরে আপনি র্যাঙ্কিং করবেন, মানে এই কিওয়ার্ডের উপরে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে 1-2 নিয়ে আসতে হবে। ঠিক আছে? তো ধরেন মৃদুলার যদি বলে যে বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, তাহলে কি কম্পিটিশন সবার সাথে, যত ফ্যাশন হাউস আছে বাংলাদেশের, তাহলে সবার সাথে কম্পিটিশন ওর। এই কিওয়ার্ডটা কি একটু মোস্ট কম্পিটিটিভ কিওয়ার্ড, তাই না? খুবই কম্পিটিটিভ একটা কিওয়ার্ড। এখানে তাকে যদি ফাইট করতে হয়, তাহলে কিন্তু যথেষ্ট ওয়েবসাইটটা স্ট্রং করা লাগবে, এসইও করা লাগবে। আচ্ছা, তারপরে যদি বলে যে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, তাহলে কি হলো, এখানে কম্পিটিশন একটু কমে গেল। সারা বাংলাদেশে যদি 3000 থাকে ফ্যাশন হাউস, তো ঢাকার ভিতরে হয়তো আছে 1500। ওকে, তাহলে কি তার কম্পিটিশন কাদের সাথে? এই 1500 জনের সাথে। আর বাদ বাকি যে 1500, এদের কথা তার কিন্তু মাথায় নিয়ে আসলে হবে না, যদি সে এই কিওয়ার্ডটা চুজ করে যে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। আর পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, যত ফ্যাশন হাউস আছে, এখানে আসে না কেন, সেগুলা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। তারা কয় নম্বরে আছে, 1 নম্বরে, 2 নম্বরে, 5 নম্বরে, কোথায় আছে, এগুলা নিয়ে মাথা ব্যথা নেই। বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে র্যাঙ্কটা কোথায় করে? কিওয়ার্ডে করে। র্যাঙ্কটা ওভারঅল বলা হয় না যে মৃদুলা ফ্যাশন হাউস বা মৃদুলা ফ্যাশন হাউস .com এই সাইটটা 1 নম্বর বাংলাদেশের, এরকম কোনো বিষয় না। তাহলে আপনি কোনোটা সার্চ দিচ্ছেন যে মৃদুলা, সরি, বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, মৃদুলা 1 নম্বরে আসছে। বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, মৃদুলা চলে যাচ্ছে 100 নম্বরে। ওকে, এবার মনে করেন যে সে আচ্ছা ঠিক আছে, সে শুধুমাত্র মালিবাগে তার ফ্যাশন হাউস, সে বললো যে না, আমি হচ্ছে যে যেহেতু আমার বাইরে অতটা ই নেই, আমি মালিবাগ এলাকাতেই আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফ্যাশন হাউস ইন মালিবাগ। কেউ যদি এটা দিয়ে সার্চ দেয়, তাহলে আমারটা 1 নম্বরে আসতে হবে। হ্যাঁ, তাহলে কি তার কম্পিটিশন দেখুন আরো কমে গেল। এটা একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড হয়ে গেল, যে মালিবাগে আর কয়টা, হয়তো বা মনে করেন যে 100 থাকলে ফ্যাশন হাউস। ওকে, তাহলে কি সেখানে তার টপ করা সহজ হইলো। তাহলে আমরা যে কোনো একটা বিষয় বুঝলাম যে আমরা যখন র্যাঙ্ক করতে যাই, গুগলে হোক, আমাদের গিগের হোক, আমরা যখন র্যাঙ্কের বিষয়টা নিয়ে আসবো, যে ফার্স্ট পেজে নিয়ে আসার বিষয়টা আসবে, তখন আমাদের মেন বিষয়টা কি? কিওয়ার্ড। মেন বিষয় কি? কিওয়ার্ড। কিওয়ার্ড। কিওয়ার্ড কোনটাকে কিওয়ার্ড বলে? যেটা লিখে গুগলে মানুষ সার্চ দেয়। ওকে, সেটা হচ্ছে কিওয়ার্ড। আপনি যে কোনো কিছু খুঁজতে যান, যেটা লিখে আপনি সার্চ দিবেন, যারা কিওয়ার্ড রিসার্চ করে তারা এটাই দেখে যে মানুষ কিওয়ার্ড সার্চ করে। বিভিন্ন টুলস আছে, গুগল অ্যাডওয়ার্ড আছে, এরকম বিভিন্ন টুলস আছে, সেগুলোতে সার্চ দিলে আমি যখন দিলাম যে বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা, আমি একটা জাস্ট এক্সাম্পল সহ দেখাই, কিওয়ার্ড প্ল্যানারটা দিয়ে দেখাই। কিওয়ার্ড প্ল্যানার, এটা মনে করেন যে একটা টুলস। ওকে, কিওয়ার্ড টুল আইও এটা। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাই যে, আচ্ছা, অনেকেই যে দেরি করে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাধীন? হ্যাঁ স্বাধীন, বলেন। আচ্ছা, কি অর্ডার ওটা?
হুম। আচ্ছা। কয়দিন আপনার টাইম? $50? কোন দেশের বায়ার উনি? জার্মানি, হ্যাঁ, কি বলছে? আচ্ছা, এটা ম্যানুয়ালি দিতে হবে এমন কোনো কিছু বলছে? ম্যানুয়ালি দিতে হবে, ম্যানুয়ালি দিতে হবে এমন কোনো বিষয় না, ভিউ হইলে হবে, এই তো? তিনটা ভিডিও? একটা ভিডিও ইউটিউবে? আচ্ছা, ইউটিউবে তো করা যায়, ভিউ বাড়ানোটা এখন এটা তো ইয়ে দিয়ে করতে হবে আর কি। হ্যাঁ, আপনি একটা জিনিস দেখেন, ইউটিউবের ক্ষেত্রে ওয়াইটি র্যাবিট নামে একটা সফটওয়্যার আছে, ওটা দেখেন, ওটা ইউটিউবে একটু সার্চ দিন, ওটা দেখতে থাকেন। আমি ক্লাসে আছি তো, পরে কথা বলবো না, ক্লাসের টাইম। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। আর এখন একটা অর্ডার পাইছে $50। স্বাধীন নাম, স্বাধীন। 7 দিনের অর্ডার নিছে, $50। ওকে, আমরা কবে অর্ডার পাবো? আপনারা একটু দেরি হবে, যেহেতু প্রথম থেকে শুরু করলাম তো। কবে পাবেন এটা আমি এক্সাক্ট করে বলতে পারবো না, তো মোটামুটি পাবেন। এই হচ্ছে বিষয়, যদি ভালোভাবে সেগুলো শিখতে থাকেন এবং কন্টিনিউ করতে থাকেন, যেহেতু পাচ্ছে সবাই, তাই না? ইনশাআল্লাহ। আপনাদের সামনে এই ঘটনাগুলো ঘটতেছে, বাট কবে পাবেন এটা আমি শিওর করে বলতে পারবো না, এটা হচ্ছে বিষয়। তো ওনাদের যেহেতু সেই সময় 4 ঘন্টা করে তো ক্লাস হইতো, এবং মোটামুটি সবাই দেখা গেল যে 25, তার মানে 100 ঘন্টা কিংবা 120 ঘন্টা টন্টা ক্লাস যখন হয়েছে, তখন তো আস্তে আস্তে অর্ডার পাওয়া গুলো শুরু হয়েছে। হয়তো আপনাদের ক্ষেত্রে একটু আগেও হইতে পারে, যদি আপনারা পরিশ্রম করেন সেভাবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, দেখেন কিওয়ার্ড প্ল্যানার আমরা দিলাম যে বেস্ট। বেস্ট ফ্যাশন হাউস ইন ঢাকা। ওকে, এটা দিয়ে আমরা একটা সার্চ দিলাম। ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে দেখি। তাহলে আমরা এটা দিয়ে সার্চ করে দেখলাম যে এখানে বিভিন্ন কিওয়ার্ড দেখাচ্ছে, দেখছেন? এখানে বিভিন্ন কিওয়ার্ড গুলা দেখাচ্ছে যে এটা আহ, কি কি দিয়ে সার্চ দেয়। টপ ফ্যাশন হাউস ইন বিডি, ফেমাস ফ্যাশন হাউস ইন বিডি, বেস্ট ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, টপ ফ্যাশন হাউস ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড গুলা দিয়ে সার্চ হয়, এবং এই সার্চ ভলিউম অন্যান্য বিষয়গুলা এখানে দেখাচ্ছে আর কি। আমরা যদি এই যে এখান থেকে আমরা গুগলের সার্চটা করছি, আরো একটু দেখি।
আচ্ছা, এখানে যদি লগইন থাকতো, আমার লগইন নাই বলে এটা হচ্ছে যে এখন এখানে লগইন থাকলে এখানে দেখেন সার্চ ভলিউম, ট্রেন্ড, সিপিসি, কম্পিটিশন সবকিছু এখানে দেখাই। ওকে, নট ইনফরমেশন রিলেটেড ডাটা, ইংলিশ কিওয়ার্ড। আচ্ছা, এটা গেল। তারপরে এখান থেকে দেখেন সকল ইনফরমেশন গুলো আপনার এখানে দেখাবে। হ্যাঁ, এখানে সার্চ করেন মান্থলি কতটা সার্চ হয়, পেপার কস্ট পার ক্লিকে কি কি ধরনের কি কি ইস্যু হচ্ছে সবগুলো এখান থেকে ইনফরমেশন গুলো এখানে দেখাবে। আমি লগ ইন অবস্থায় থাকলে এই পুরা টুলসটা, পুরা অ্যানালাইসিসটা দেখা যায় তো এখানে। ঠিক আছে, এটা তো সেটা এটা আমাদের পেইড বিষয় না। ভার্সনের না, মানে সব পেইড ভার্সনে দেখাবে নাকি? না না, এটা ফ্রি টুলস। এই কিওয়ার্ড টুলস আইও, এটা ফ্রি টুলস। এবং এর প্রত্যেকটা ইয়ারে কিছু ফ্রি আছে, আবার পেইড অপশন আছে, বুঝতে পারছেন? এটা বলা যাবে না যে এটা ফ্রি টুলস, কারণ এর আপনার বেটার সার্ভিস যদি পাইতে চান, এখান থেকে বেটার রেজাল্ট পাইতে চান, তাহলে এটা আপনাকে আবার পে করতে হবে, বুঝতে পারছেন? এই টুলসগুলো সবই এরকম। আপনি প্রথমে কিছু রেজাল্ট দেখাবে, আর আপনি যদি কিনে নেন তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট পাবেন, আরো বেশি, আরো অথেন্টিক রেজাল্ট পাবেন। এটা টুলস এর কাজই এরকম। আচ্ছা, তো এখান থেকে পুরো বিষয়টা দেখে, এবং যারা কিওয়ার্ড রিসার্চ করে তারা এই বিষয়গুলো দেখে যে কোন কিওয়ার্ডটা কেমন, তার সার্চ ভলিউম কত। মানে সার্চ ভলিউম মানে প্রত্যেক মান্থলি কি পরিমাণ মানুষ ওইটা লিখে সার্চ দেয়। এই সকল ইস্যুস গুলো ওই কিওয়ার্ড প্ল্যানারে গেলে পাওয়া যায়। ওকে, এবং ওখান থেকে লগ ইন করে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে সকল, তাহলে এখান থেকে বোঝা যায় যে যেটাতে সার্চ ভলিউম বেশি, বেশি মানুষ সার্চ দেয়, সেই কিওয়ার্ডটার কম্পিটিশনও বেশি। ওকে, তো আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার কিওয়ার্ডটা ই করা লাগে। আপনার হয়তো বা কস্ট বেশি না, আপনি এখন বেশি ইনভেস্ট করতে চাচ্ছেন না, বাট আপনি যদি একটা বিশাল কম্পিটিটিভ একটা কিওয়ার্ড নিয়ে কাজ করেন, তাহলে সেখানে কিন্তু আপনার র্যাঙ্ক করা পসিবল না। আপনি দেখবেন যে না, আমার কস্ট কম, তাহলে আমি একটু মোটামুটি মিডিয়াম টাইপের কিওয়ার্ড নিয়ে এখন কাজ করি, আস্তে আস্তে আমার বিজনেসটা ভালো হবে, আমি বিভিন্ন কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো এইরকম প্রত্যেকটা বিষয়ই যখন আমরা ই করতে যাই, গুগলে বলেন, ফাইবারে বলেন, এই যে আমরা গিগ গুলা সার্চ দিচ্ছি, যে এখানে যেটা লিখেই সার্চ দিই না কেন, এই সার্চটা আসলে যেটা লিখে আমরা সার্চ দিই, মনে করেন আমরা লিখলাম যে লোগো ডিজাইন, দেখেন এখানে কিছু সাজেশন দেখাচ্ছে। ওকে, কিছু সাজেশন দেখাচ্ছে। তো এই লোগো ডিজাইন এটা একটা কিওয়ার্ড, লোগো অ্যানিমেশন, লোগো মিনিমাল, টপ লোগো বিজনেস, ক্রিয়েটিভ লোগো ডিজাইন, এই সবগুলোই কিন্তু এক একটা কিওয়ার্ড। এখন একটা বায়ার, আমি যখন এখন কিন্তু বায়ার এন্ডে আছে, একটা বায়ার যখন আসে তখন কি করে, এটা দিয়ে লেখে, সে লোগো ডিজাইন করবে, সে লোগো দিয়ে লেখে লোগো ডিজাইন। তো আমরা নরমালি কি করি, যে সাজেস্টেড আসে এইগুলাইতে যদি আমরা ক্লিক করে না সব লেখি, বলেন তো? বেশি কিন্তু লেখি না, এই লোগো লিখে দিয়ে আসতেছে লোগো ডিজাইন, এটা দিয়ে আমরা ক্লিক করে দিই। ওকে, তারপর দেখতেছি যে লোগো ডিজাইন রিলেটেড কিওয়ার্ড আছে কত, সরি, এই ধরনের সার্ভিস আছে অ্যাভেলেবেল আমাদের দেখতেছি 1,25,000। ওকে, মানে এই 1,25,000 গিগ আছে লোগো ডিজাইনের উপরে। তার মানে বুঝতে পারতেছেন কত কম্পিটিটিভ কিওয়ার্ড এটা ডিজাইন। এখানে যদি আপনি র্যাঙ্ক করতে আসেন এই লোগো ডিজাইনের উপরে, আপনি সেলার এখানে, এবং দেখেন এখানে কার সব মোটামুটি লেভেল টু সেলার, টপ রেটেড সেলার, যাদের 1+ করে সব জব। ঠিক আছে, এই যে ফাইবার ভেরিফাইড লেভেল 2। তাহলে আপনি যদি লোগো ডিজাইন এই জাতীয় কোনো নেন, তাহলে আপনার কম্পিটিশন হবে, এদের সাথে হবে কম্পিটিশন অনেক হাই হবে। কারণ এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথম পেজে লেভেল 2 সেলার ছাড়া, টপ রেটেড সেলার ছাড়া, এবং যাদের তাহলে 100, 200, 500 করে কাজ করা আছে, 1000 করে কাজ করা আছে লোগো নিয়ে, তারাই শুধু এখানে অবস্থান করতেছে। তো আপনি যদি একটা কিওয়ার্ড নেন যে আই উইল ক্রিয়েট ইউর, যেমন এবার আমরা নরমালি কি করি, আর যারা ফাইবারে আসলে ই করতে আসে, ফাইবার সম্পর্কে তো দু একজনের ধারণা আছে। ইয়াসিন আছে না, আপনার গিগ আছে না? না ভাইয়া, আমার গিগ নাই, গিগ আপনি নাই। কি এলএডিপি তে করছেন এর আগে? ওই জি না ভাইয়া, আমি এটা হচ্ছে গিয়া ওই যে বিভিন্ন জায়গা থেকে আর কি দেখে দেখে আর কি শিখা, মানে কোথাও কোর্স করা নাই। ওকে, তা আপনি বুক কভার তো আমাকে পাঠাইলেন না, মেইল করেন, বুক কভারটা তো সুন্দর হয়েছিল।
ঠিক আছে, আপনি তো বলেন নাই, আপনি বলছিলেন বললে তো আমি পাঠিয়ে দিতাম। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা পাঠিয়ে দিয়া। না ওটা ভালো হয়েছে, সমস্যা নাই। ওকে, তারপরে আচ্ছা তাহলে আমরা দেখলাম যে দেখেন লোগো ডিজাইন আপনি যদি এই এখন এখান থেকে যদি লোগো নিয়ে আপনার আবার ভয় পেন না যে কি বা সার্কিট গ্রাফিক্স চলে যাবে নাকি, না আমি এটা জাস্ট উদাহরণ সহ বোঝানোর চেষ্টা করতেছি, আমরা আমাদের ডিজিটাল মার্কেটিং এ দিয়েও বুঝবো, সমস্যা নাই। আচ্ছা তো দেখেন এখানে আমি যদি এখন আপনি এই ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ফাইবারে গিগ তৈরি করে তারা কি করে, মনে করেন লোগো ডিজাইন করবে, লোগো ডিজাইন দিয়ে সার্চ দেয়, এখানে এসে যেই লোগো লেখে দেখে লোগো ডিজাইন এটা দিয়ে সার্চ দেয়, দিয়ে যে গিগ গুলো আসে ম্যাক্সিমাম করে এই গিগ গুলো ওপেন করবে, মনে করেন 4টা 5টা 10টা একটু বেশি করে নিচ্ছে, আসলে তারা কম নিচ্ছে তাদেরকে একটু খুঁজে দিলে এটা 5টা 10টা গিগ ওপেন করবে, ঠিক আছে, করে এর এর টাইটেলটা নিবে, এই মনে করেন এই গিগটা ওপেন করি আমি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই টাইটেলটা নিবে, এখান থেকে দুইটা নিয়ে দেখা গেল যে 2টা 3টা করে এখান থেকে টাইটেলটা নিবে, দেখেন এর 183টা অর্ডার আছে এখন, ক্যান ইউ ইমাজিন $25 এর মিনিমাম। তাহলে একটা কাজ, যে কোনো কাজ যদি একটা আপনি প্রফেশনাল মানের শিখে যান, আপনার 100টা কাজ শেখা লাগবে না, যে কোনো একটা কাজ যদি আপনি প্রফেশনাল মানের শিখে যান তাহলে খেল খতম, বুঝতে পারছেন? দেখেন এর আছে 51টা অর্ডার এখনো ইয়েতে আছে, এর আছে 183টা অর্ডার এবং মিনিমাম হচ্ছে $25 করে নেয়, তার মানে মিনিমাম $25 করে কিন্তু 183টা অর্ডার আছে, বেশি থাকলে তো স্ট্যান্ডার্ড 65, প্রিমিয়াম হচ্ছে 95। আচ্ছা এর হচ্ছে যে $50, 51টা অর্ডার আছে, ওকে। তাহলে যে কোনো একটা কাজ আপনি ভালোভাবে শিখলে ওই কাজ করে, এবং এরা দেখলে যদি 183টা অর্ডার থাকে, এ দেখা গেলো 583টা অর্ডার একে ক্যান্সেল করা লাগছে, যে না আমি নেবো না, আমার হাতে কাজ আছে, আমার হাতে কাজ আছে, আমার হাতে কাজ আছে, এরকম করে 500টা অর্ডার ক্যান্সেল করছে, মানে মেসেজ দিচ্ছে যে আপনি কি করতে পারবেন এখন, আমার একটা কাজ ছিল, বলতেছে না আমি করতে পারবো না, যদি 183টা অর্ডারই থাকে মনে করেন 583টা ক্যান্সেল করছে, তো এদের হাতে যদি সময় থাকতো আরো 583টা কাজ এখানে করতে পারতো, ঠিক আছে। আচ্ছা তো এই জন্য যারা টপ রেটেড সেলার, যারা বিশাল কাজ করে, শুধু যে তারাই কাজ পাবে তা কিন্তু না, তারা কাজের ইয়েতে কাজ করতে পারবে না, তখন ওরা কি করবে, কাজ ছেড়ে দিবে, যখন ছেড়ে দিবে তখন কি তুলনামূলক কম কম্পিটিটর যারা তাদের ওই জায়গাটা নিয়ে নিবে, হ্যাঁ, কারণ বাইরের কাজ তো লাগবে, এটা একটা বিষয়। ওকে, তো দেখা গেল এখান থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, এখান থেকে এই টাইটেল গুলো কপি করে, এখান থেকে টাইটেল দিয়ে মোটামুটি 2টা মিলায় একটা টাইটেল তৈরি করে 2টা 4টা 5টা যার একটু ধৈর্য আছে সে আর একটু বেশি দেখে, এটা হয়ে গেল, স্টপ হয়ে গেল, এই জন্য তো ক্লাসগুলো আমি রেকর্ড করতে বলি, এটা দেখতেছি যে মনে হচ্ছে ডিসকার্ড হয়ে গেছে। আর এই যে বিষয়গুলো বলতেছে এটা শুধু একটা গিগের ক্ষেত্রে না, এটা ওভারঅল আপনার ফাইবারে যত গিগ তৈরি করতে যাবেন, যত এই অ্যানালাইসিস যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে আপনার গিগ থেকে অর্ডার আসা কখনোই পসিবল না। আমার স্টুডেন্টরা যারা গিগ থেকে অর্ডার পাচ্ছে, মেসেজ পাচ্ছে, তাদের মেন বিষয় কিন্তু এটা, যে তারা হচ্ছে যে আমি এই কিওয়ার্ড রিসার্চ করা শেখাইছি, এবং কিওয়ার্ডটা টার্গেট করে আপনি যদি একটা গিগ তৈরি করতে পারেন, সেখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আপনি বায়ার রিকোয়েস্ট, আমরা তো বলছি যে ফাইবারে কয়ভাবে কাজ পাওয়া যায় বলেন তো, রেসপন্স পাওয়া যায় কয়ভাবে, এক বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে, আর 2 হচ্ছে গিগ থেকে, মনে আছে না সবার? জি ভাইয়া। ওকে, আর আমার এখানে দেখছি আপনারা ম্যাক্সিমাম এলইডি পেজ যারা কোচিং ট্রেনিং করতেছেন, এরা হচ্ছে যে খুবই নিউ বলতে আপনাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা খুবই কম, ওকে। তো এটা হইলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা হইলে কোনো সমস্যা নেই, 2-1জনের একটু ধারণা আছে, আর ম্যাক্সিমামের ধারণা একদম বলতে গেলে কমই। খুবই কম, হ্যাঁ, মানে কমই, মানে কি 2-1জন তো ছ্যাঁকা টাকা খেয়ে আর কি
ট্রেনিং করতে আসে বিভিন্ন জায়গায়, আর আপনারা হচ্ছে যে একেবারেই নিউ। এজন্য আপনারা বিষয়টা হয়তোবা জানেন না যে ফাইবারে কিংবা অন্যান্য জায়গায় একটা অর্ডার পাওয়া কতটা কষ্টের। মানে যদি আপনি রাইট ওয়েতে না যান তো ফার্স্ট অর্ডার পাওয়া, হ্যাঁ, মানুষ 1 বছর 1.5 বছর কিংবা 6 মাস 7 মাস ধরেও ওয়েট করে থাকে একটা অর্ডারের জন্য, জানেন? যারা এই যে এখন ক্রিয়েট করে জি এই ভাই করে জানি। কিন্তু জি ভাই। বসে থাকে। আর আমার ওরাদের কাজ দেখানো, গিগ তৈরি করার, এখন এটা আপনাদের ক্ষেত্রেও হবে কিনা এটা কিন্তু আমি এর কোনো সিওরিটি কেউ দিতে পারবে না। কোনো মার্কেট প্লেসে কে কাজ পাবে না পাবে, কে আগে পাবে কে পরে পাবে, এই ধরনের কোনো সিওরিটি থাকে না। একজন খুব ভালো এখানে রেসপন্স করতেছেন ক্লাসে খুবই, তারপরেও দেখা গেলো তার একটু দেরি হইতে পারে। তো এটা এই না যে সে ভালো করতে পারবে না। ওকে, দেখেন আপনার আশরাফুল জাতীয় দলে খেলছে 18 বছরে, তাই না? তো 18 বছরের আগে 17 বছরে সবাই কি 17 বছরেও খেলে বলেন তো? জি না ভাই। না, তো জাতীয় দলে খেলতেছে না তারা? খেলতেছে কিন্তু, হ্যাঁ। তো কারো আগে পরে হবে এ মানে এই না যে আপনি হচ্ছে যে এবং দেখবেন যে এটা এই স্ট্রাগল পিরিয়ডটাও তো আপনারা পার করেন নাই। যারা ফ্রিল্যান্সিং রিলেটেড চিন্তা ভাবনা যাদের আছে তাদের একটু ফ্রিল্যান্সিং কমিউনিটি গুলোতে গিয়ে একটু পোস্ট দিয়ে দেখবেন যে তার ফার্স্ট অর্ডার পাইতে কত সময় লাগছিল। বাট আমার কিন্তু যত স্টুডেন্ট প্রায় স্বাধীন দিয়ে প্রায় কয়জন, ওইটা একটা এক্সট্রা ব্যাচ ছিল, ওখানে বেশি জন ছিল না, 17 জন মতো করছিল। সেখান থেকে 10-11 জন মতো আর কি, যেটা হয় 10-11 জন মতো একটা ব্যাচে, আর একটা ব্যাচে হচ্ছে যে এরকম মোটামুটি 20 জন মতো মনে করেন অ্যাটেন্টিভ। তার ভিতরেও অনেকে আছে রেসপন্স, মানে শুধু ক্লাসে আসে ই করে, এরকম আছে কিছু। মোটামুটি 7-14 জন মতো মনে করেন যে অ্যাটেন্টিভ, মানে খুব ভালো গিগ তৈরি করছে এবং কাজ করতেছে। তার ভিতরে স্বাধীনের দিয়ে তাইলে কাজ পাইলো হচ্ছে আবিদ রাজ, খালেদ মোশাররফ, তারপরে কামরুল, এমডি সুলাইমান, এইসএম ইব্রাহিম, সব ঐতিহাসিক নাম। স্বাধীন। আচ্ছা, তাহলে 6 জন কিংবা আর একজন হয়তো ভুলও যেতে পারে, আমার মনে হয় 6 জন কিংবা 7 জন আর কি, হ্যাঁ 7 জন। কিন্তু মোটামুটি 14 জন মতো 15 জন মতো ওরা ইয়ে করে। আর 2-1 জন আছে পিসি নাই, কেউ নেট নাই, কেউ গ্রামে করোনার কারণে গ্রামে বসে আছে, মাঝে মাঝে যুক্ত হয়ে আর কি ক্লাস টাস করে। এটা খুব বেশি লাভবান হওয়া যায় না। এজন্য আমরা বলছি যে যারা কাজ করবেন ক্লাস করবেন তারা পিসি নিয়ে একদম একমনা হয়ে লাগবেন, ঠিক আছে? এই অনেকের পিসি নষ্ট, মৃদুলার পিসি নষ্ট, মৃদুলা ঠিক করতেছেন না কেন? ইয়া ঠিক করতে দিয়েছি, কিন্তু লোকটা বলতেছে যে রবিবারে পাঠাবে সে। কি হয়েছে? ভাইয়া পাওয়ার অন হয় না। আচ্ছা, এই মৃদুলা, অত সময় হ্যাঁ বল। মোশাররফ স্যারের প্রেজেন্টেশনের সময় তোর একবার এই সেম কাহিনী হয়েছিল না পিসিতে? হ্যাঁ তখনও তুই সারাইছিলি, এরপর আবার এই নষ্ট হয়ে গেল। সমস্যা না, ওই যে হ্যাঁ পাওয়ার আবার সাপ্লাই, হয়েছে। পাওয়ার সাপ্লাই সমস্যা না? হ্যাঁ ভাইয়া সিপিইউ পাওয়ার সাপ্লাই ওখানে প্রবলেম হচ্ছে আবার। আপনার কি তাইলে তো ডেস্কটপ? বছরের মতো নষ্ট হয়ে গেছে আবার। জি ভাইয়া ডেস্কটপ। সিপিইউ আচ্ছা, ওটা বদলা। পাওয়ার সাপ্লাই সমস্যা আর কি। তো যাই হোক, এই ওগুলো সলভ করে নেওয়ার চেষ্টা করবেন, বসে থাকবেন না কিন্তু। ওকে, জি ভাইয়া। যে পরে করবো না, হ্যান করবো না, ত্যান করবো না, ভাইয়া ওই যে যত পাঠাইছি, কিন্তু মানে যে সারবে এসে না, ইয়ে এটা করে তো একটা রবিবারে ইনিশিয়াল টাইম লাগে, সেটা আলাদা বিষয়। বাট একটু করতে হবে, সবাইকেই বলতেছি। আর পিসি না থাকলে ক্লাসে আসার দরকার নাই, আজারে সময় নষ্ট করে আপনার সময় নষ্ট করতেছেন। পাওয়ার সাপ্লাই ঠিক করতে তো সময় লাগে 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা হয়তো বা ওই করে রেখে হ্যাঁ, দিচ্ছে। নিয়ে ফালায় রাখলে ডিমান্ড বাড়াবে, বলবে একটু তাড়াতাড়ি করে দেন। ওইটা একটা বিষয়। টাকা রেট বাড়বে। আর বাংলাদেশ তো কেউ কোনো সার্ভিসিং করে না, সব তো চেঞ্জ করে। সো এটা সময় লাগার কথা না, 2 দিনের ভিতরে সর্বোচ্চ হয়ে যাওয়ার কথা, যদি একদিন টাইম নিয়ে পরের দিনে দিয়ে দেওয়া। বুঝতে পারছেন মৃদুল্লাহ? কোথায় দিয়েছিলেন ওটা? মাল্টিপ্ল্যানে। আচ্ছা, তো ওরা শোনেন না যে এতদিন লাগবে কেন? কত টাকা নিচ্ছে? নিচ্ছে তো, এটা তো বলতে পারি না, পাপা দিবে। ও আচ্ছা, এত সময় লাগার কথা না। ওকে, আর পাওয়ার ভাইয়া সাপ্লাই দাম, ওয়ারি। ওয়ারিতে প্রতিবেশী। পাওয়ার সাপ্লাই দাম তো বেশি না।
ওকে 400 ভাই টাকা এটা নিয়ে। কতর মধ্যে ঠিক করা যাবে তাহলে? 4 থেকে 450 টাকা আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন বাসায় বসে পারেন। বাসায় বসে কিভাবে করা যাবে? 400 বা 450 টাকা কিনবেন, বক্সটা খুলবেন, কেবলগুলি খুলে বাস করে লাগাই দেবেন, শেষ। শুধু একটা স্ক্রু ড্রাইভার থাকলেই হয়, আর কিছু লাগে না। ও পাওয়ার সাপ্লাই ওই না ইয়ে হওয়া নষ্ট মানে বুঝতে হবে সাপ্লাই নষ্ট। পাওয়ার সাপ্লাই কিন্তু খুব বেশি দাম না। আর হয়তো বা ওর সাথে সে আপনি যদি না লাগান তো 300 টাকা। আর একটা পাওয়ার সাপ্লাই কোনটা দিচ্ছে 800-900 বেশি যাওয়ার কথা না। পাওয়ার সাপ্লাই কোনটা দিচ্ছে তার উপরে করে আর কি দাম। আপনি বিভিন্ন গিয়ে সার্চ দিলে দেখবেন যে পাওয়ার সাপ্লাই কিরকম দাম, ওকে, বা আপনার কোন কোম্পানিটা দিচ্ছে। তবে খুব বেশি লাগার কথা না, এরা কিন্তু 4-5 হাজার টাকা দেখেন হয়তো বিল করে বসে থাকে না। হ্যাঁ, বলবেন যে আমি এখন কিন্তু ট্রেডিং করতেছি, সেই যদি আমি 2000 টাকা আপনার বাঁচাইতে পারি সেটা কিন্তু আপনার লাভ, ওকে, আপনার বাবার লাভ। এই ট্রেনিং এর মাধ্যমে তাহলে আপনার কয় টাকা হলো? আপনার বাবাকে শুনবেন, কালকে এসে হচ্ছে ইয়ে দিবেন, ওকে। সেখান থেকে যদি সেভ 500-700 টাকা আনতে পারে তাহলে তো পুরো 4000-4500 টাকা লাভ। না ওইটাই তো বলতেছে, এখন কত যে দিচ্ছে এটা তো জানেন না। জানেন আপনার বাবা আছে এখন বাসায়? না ভাইয়া নেই। আচ্ছা, আমরা কিছু কমিশন পাবো কি? মানে বলছে কি, লোকটা বলছে যে সে যেদিন দিবে সেদিনই টাকা নিবে, এখনো মানে কোনো বিল টিল কিছুই বলে নাই। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো, আসলে না দেখে তো আগে নেয় না টাকা। তবে ওখানে খুলে ওর দেখে আসা ভালো ছিল যে কিসে প্রবলেম ভাইয়া, বলেন, আমি মনে সেই হচ্ছে অনুযায়ী সার্ভিসিং বলবে করাবো। পাওয়ার সাপ্লাই থেকে আপনার এই প্রবলেম ছিল, ওই প্রবলেম ছিল, মোট একটা বিল ধরে বলবে আপনি সব প্রবলেম সলভ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো যখন কম্পিউটারটা দিবেন তখন কোনো দোকানে দিবেন না যে আপনি পরে এসে ই করবেন। আপনি এখন খোলেন, কি সমস্যা সেটা বলেন, না হলে আমি অন্য দোকানে দিব আপনার সাথে যদি না হয়, ওকে। কারণ আপনি লোক ছিল বাসায় পাঠিয়ে দিতাম, 1000 টাকা দিয়ে দিত, সব ঠিকঠাক করে দিয়ে চলে আসতো। বসে থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টার মধ্যে ঠিক করে দিয়ে চলে আসতো। আচ্ছা ভাইয়া, ল্যাপটপের মেমোরি যদি মানে র‍্যাম বাড়াইতে গেলে কিরকম খরচ পড়বে? DDR2 না DDR3? বুঝি নাই। মানে র‍্যামের হচ্ছে আলাউদ্দিন ভাই, আপুরা তো এগুলো ক্লিয়ারলি বুঝবে না এই ব্যাপারে, তার জাস্ট ইউজ এমনি আপনি একটা এভারেজ দাম বলেন। 2.5 থেকে 3 বেশি যাওয়ার কথা না। সর্বোচ্চ 4000 টাকা লাগবে, ক্লিয়ার? 3 থেকে 4000। হ্যাঁ, কি ভাইয়া র‍্যাম বাড়াইতে? ল্যাপটপে র‍্যাম বাড়াইতে, র‍্যাম বাড়াইতে এত লাগার কথা না ভাইয়া। র‍্যাম বাড়াইতে হচ্ছে গিয়ে 2GB যদি কিনেন, ঠিক আছে, যেখান থেকে কিনেন ভাই, আমি মোতালিবে জব করছি মোবাইলের সাইটে, আমি ওইটা জানি। সেটা হচ্ছে যে আপনার মোটামুটি হচ্ছে গিয়ে 400 টাকা মূল কস্ট আর কি 2GB টা, ঠিক আছে। আর 4GB টা মেবি 800 থেকে 1000 টাকা কস্ট। 3-4000 টাকা এত বেশি যাওয়ার কথা না। আপু এগুলো থেকে বেশি নেই আর এটা এত কমই, এটাই ওরা আপনি তো আর এর দামে বললে তো হবে না, আপনি তো পাইকারি দাম বললে হবে না। আমি বলতেছি আর কি, এটা না, মার্কেট প্রাইসটা আপনার কমসে কম হচ্ছে 2000 টাকা লাগবে একটা ভালো ব্র্যান্ডের র‍্যাম কিনতে গেলে। র‍্যামের মধ্যে তো আসলে বাস, তারপরে হচ্ছে আপনার ব্র্যান্ড ডিপেন্ড করে। র‍্যামের কষ্ট সে কত জিবি নিচ্ছে তার উপরে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 4GB লাগাইতে গেলে 3000 টাকার মতো লাগে। যাই হোক 3-4000 টাকা তো লাগার কথা না হইলো এটা লাগবে 3 থেকে 4000 টাকা আপনার লাগবে। আর আপনি একটা 4GB র‍্যাম লাগাইছে তো মাল্টিপ্ল্যান থেকেও 3000 দিয়ে লাগাইছে 4GB। জি জি জি, এটাই লাগবে মোটামুটি অনারেবল কস্ট এইটাই। সেটাই ওই রকমই লাগবে। তারপর ওর সাথে যে এসএসডি লাগায় নিতে পারেন, একদম পিসি স্মুথ হয়ে যাবে একদম। হ্যাঁ, এসএসডি অনেক টাকা লেগে যাবে। এসএসডি লাগায় নিলে আপনার কম্পিউটার আর আপনি নিজেই চিনতে পারবেন না। একটা স্লোট থাকলে তাইলে তো এসএসডি লাগাইলে জায়গা থাকবে না, তখন তো বেশি। কি জিনিস বলেন, এসএসডি নাকি এসএসজি? এটা এসএসডি, আপু এটা লাগাইলে ইউজ করলে একবারে ফাস্ট ওয়েতে কাজ করতে পারবেন। আমরা ম্যাক্সিমাম এইচএসডি 10 সেকেন্ডে আপনি কম্পিউটার মানে ল্যাপটপ রান হবে, 10 সেকেন্ডে বন্ধ হবে। এখনো আমার 10 সেকেন্ডেই অন হয়, 10 সেকেন্ডেই অফ হয়। তাইলে আপনার অনেক এসএসডি দেওয়া এই কারণে। রিসেন্টলি আব্বু দেখলাম কি জানি করাইলো। এখন আমার র‍্যাম আরো লাগবে। এই যে ফটোশপের কাজ করতেছি, ওরা বলতেছে আরো 4GB নেন, মানে টোটাল 8GB রাখতে বললো। গ্রাফিক্স কার্ড বাড়ান তাহলে।
গ্রাফিক্স কার্ড যদি এটা করেন তাহলে গ্রাফিক্স কার্ড ইউজ করাটা বেটার, যেটা রিয়েলমি। কোনটা কি আমি কিন্তু কিচ্ছু বুঝি না, আমাকে A to Z বুঝায় বলতে হবে, কোথায় গেলে ভালোটা পাবো, কিভাবে কি করতে হবে ল্যাপটপ নাকি RAM 8GB করেন আর গ্রাফিক্স কার্ড 4GB, তাহলে আই থিংক এনাফ হবে। হ্যাঁ ওইটাই। এটা কোথায় করলে ভালো হবে, কোথা থেকে ভালো পাওয়া যাবে? 8GB আর 4GB এই যে তাস্কি যেটা বললো, এটা দিয়ে আপনি সকল অ্যাপ্লিকেশন আপাতত রান করতে পারবেন। হয়ে যাবে, মাল্টিপ্ল্যান করে দিতে পারবেন, লাগবে না। গ্রাফিক্সের কাজ করতে হলে মিনিমাম 8GB থাকা ভালো আর কি। 8GB RAM এবং 4GB যদি আপনি মানে গ্রাফিক্স নেন তাহলে তাহলে আর কোনো সমস্যা হবে না, একদম স্মুথলি কাজ করতে পারবেন। RAM অলরেডি 4GB আছে, আরো 4GB অ্যাড করতে হবে তাহলে না? হ্যাঁ আরো 4GB করতে পারে। আপনার 4GB গ্রাফিক্স কার্ড বাটন ছিল না আগে। 4GB তে যদি DDR3 নেন তাহলে আপনার 1800 থেকে 2200 টাকা নেবে। যেটা 1800 টাকা ওইটা হচ্ছে 1 বছরের ওয়ারেন্টি, আর যেটা হচ্ছে 2200 টাকা ওইটা 2 বছরের ওয়ারেন্টি। আচ্ছা তাহলে কারোর DDR3 মানে আপনি দাম জানলে, বিষয়গুলো জানলে যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন, সমস্যা নেই। আপনার এখান থেকে উত্তরা থেকে মালিবাগ যাওয়া লাগবে না, কিংবা মালিবাগ থেকে এটা আসা লাগবে না। আপনি যে কোনো জায়গায় যে ওটা দেখে কিনে নিতে পারবেন, কেউই তৈরি করে না, এটা সবাই নিয়ে আসে। ওকে, তো আপনি স্টারটেক এগুলো থেকে রাইস থেকে প্রাইসটা জেনে তারপরে যান দোকানে। তবে ভালো জায়গা করানো ভালো, সার্ভিসিং গুলা ভালো জায়গা থেকে করানো, মাল্টিপ্ল্যান করানোটা বেটার। যে কোনো দোকানের থেকে দেখবেন যে ওই একই দাম নাই, বাট এদের সারে দেখা হলো যে অনেক ক্ষেত্রে করে ইউজটা দেয়, হ্যাঁ ইনটেকটা দেয় না। এখন মাল্টিপ্ল্যান থেকে আইডিবি ভবনটা সবচেয়ে বেটার হবে। আইডিবি ভবনের রাইন্সটা সবচেয়ে ভালো আর কি। ভাই মাল্টিপ্ল্যানেরই হচ্ছে মেইন জিনিস, আইডিবি তে তো সব ডিলার, মানে মাল্টিপ্ল্যান থেকে আইডিবি তে যায়। কিন্তু ওরা ভালো জিনিসটা দেয় ভাইয়া, মাল্টিপ্ল্যানে 2 নাম্বারইও করে, অন্যটা আরেকজনেরটা লাগায় দেয়। এই কারণে ভাই না, এটা দুটা যে কোনোটাই যাইতে পারেন আপনারা, যেটা যার কাছে হয় আপনারা যাবেন, সমস্যা নেই। ওটা নিয়ে তর্ক বিতর্কের কিছু নাই, নিতে পারবে যে কেউই। ওকে, আপনার আমার যদি কিছু নষ্ট, আমি এখান থেকে আইডি উত্তরাতে আইডিবি তে যাবো না, ঠিক আছে? আমি দেখবো উত্তরার ভিতরে আমি বেটার সার্ভিস পাচ্ছি কিনা। যদি আমি বুঝি তাইলে দেখবো যে এর ভিতরে আমি করে নিতে পারতেছি। ওকে, হ্যালো, গেমার্স অফ বিডি এই গ্রুপে সার্চ করলে আর কি পোস্ট দিলে সব ইনফরমেশন পেয়ে যাবেন, কোনটা বেটার হবে না হবে। আর এই যে বিভিন্ন গ্রুপ গুলাতে অ্যাক্টিভ থাকতে হবে, বললাম না যে অ্যাকাউন্ট খোলেন, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দরকার হলে নিজের ইয়েতে না হলেও এইসব বিভিন্ন গ্রুপে, আমি কিছু গ্রুপের লিস্টও দিব আপনাদের। ওকে, পাবজি বাংলাদেশ, এই গ্রামার্স বললো এসব সব গ্রুপ গুলাতে জয়েন থাকতে হবে। এবং থাকার কারণ হচ্ছে আমরা যখন প্রমোশন করতে যাব তখন এই সব গ্রুপ গুলার হেল্প লাগবে আমাদের। ওকে, ওখানে একটু অ্যাক্টিভিটিস থাকলে আপনাদের এগুলো ভালো হবে। মোটামুটি টপ গেমার্স বিডি কি 18K লাইক যেটা ওইটা? গেমার্স অফ বাংলাদেশ 8K এটা একটা ফেসবুক গ্রুপ, আচ্ছা। এখানে পাবেন সব। জাস্ট আপনি পোস্ট দিবেন, আপনাকে যারা এক্সপার্টরা গেম খেলে তারা হচ্ছে আরেকটা এগুলো কাজ নিয়ে বেশি করতে পারেন, ব্যথা থাকে। সেটা হচ্ছে যে পিসি হেল্পলাইন বিডি নামে একটি গ্রুপ আছে, সেখানে হচ্ছে জয়েন দিয়ে রাখতে পারেন। যে কোনো আপনারা এই যে যারা হচ্ছে যে বিষয়গুলো জানেন না, কোনো সমস্যা হলে এই গ্রুপগুলোর সহযোগিতা নেবেন, দেখবেন যে যথেষ্ট হেল্প help পাওয়া পাচ্ছেন। যাবে। ওকে, আমার ব্রডব্যান্ডের সমস্যা করতেছিল, পরে ব্রডব্যান্ড গ্রুপে পোস্ট করলাম যে লাইনটা এই এলাকা লাইন কোনটা ভালো আইএসপি, পরে দেখলাম অনেকে হেল্প করলো। গ্রুপগুলোতে জয়েন থাকবেন, ফ্রিল্যান্সিং রিলেটেড যেসব গ্রুপ আছে সেসব গ্রুপগুলোতে জয়েন থাকবেন। নিজের আইডিতে যদি মনে হয় যে এই গ্রুপগুলোর বেশি ঝামেলা করতেছে, তাহলে আপনি একটা নতুন আইডি খোলেন, খুলে সেই গানগুলোতে থাকেন, সমস্যা নেই। ওকে, জি ভাইয়া। মৃদুলা বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে কিন্তু ফাঁকি দেওয়ার সিস্টেম নাই এখানে, কিন্তু অনেকেই আছে যে কোনো সমস্যা হলে সমস্যাটা বলতে হবে, এটা হচ্ছে বিষয়। দেখেন আমি না বললে কিন্তু আপনার এটা বের হইতো না, এত কিছু বের হইতো না, বেরোতো না। আচ্ছা, তাহলে আঙ্কেলকে বলবেন যে আপনার কিন্তু টাকা ইনকাম কিন্তু শুরু হয়ে, ওকে? যদি 5,000 টাকা বিল হতো, এখন যদি সেটা 1,000 টাকা নিয়ে আসতে পারলেন, তাহলে আপনি কত ইনকাম করলেন? 4,000 টাকা, তাই না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো 2,000 টাকা সবার মিষ্টি খাতে দেবেন, আর 2,000 টাকা আপনার সেভ হইলো। ভাইয়া মৃদুলা অনেক ভালো কেক বানায়, ওই কেকের বিজনেস আছে। ইয়েস কেক আমি ইয়েতে দেখেছি, ইয়েতে, হ্যাঁ
কেকের বিষয়টা ভাইয়া, দেখছিলাম। thank you ভাইয়া আমাদের একটা খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য। আচ্ছা প্রভাবও দেখলাম রান্না বান্না আছে, মৃদুলাপুর কেক আছে, ভালো হতো, ডেজার্টও হয়ে যাবে, রান্না বান্না হয়ে গেল। না না হবে, সমস্যা কেউ নেই। একজন কি হবে? ড্রিঙ্কের ব্যবস্থা করে ফেল। সবকিছু হবে, সমস্যা নাই। উম, আচ্ছা, তো যে কোনো সমস্যা এই জন্য আপনাদের টেকনিক্যাল হোক, যে কোনো ইস্যুস হোক, আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে আছি, আপনার সমাধান দেখবেন কেউ না কেউ একটা সমাধান দিয়েই ফেলছে, বলবেন, ঠিক আছে? তো আপনার দেখেন এই যে রবিবার পর্যন্ত বসেছিলেন, আপনি যদি আগের থেকে বলতেন যে ভাই কি করবো, কিছু তো নষ্ট হয়ে গেছে, কই দিব, আপনি ওই দিনের দিন গিয়ে ইভেন আপনার আলাউদ্দিন তো বললে আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসতো। ওকে, সো প্রবলেম কিন্তু সলভ ভাই হয়ে এটা যায়। বেশিক্ষণের কাজও না, এটা জাস্ট ঝুলে রাখবে, পরে বলবো আপনার এটা করতে যে এই সমস্যা হয়েছিল ওই সমস্যা হয়েছিল, একটা পিন ধরাই দিয়ে দিবে লাস্টে। হ্যাঁ হ্যাঁ, 5 এটা মাস আগে পরে থেকে তো ঠিক জানে না, করে। এই জন্য একটু ঝামেলা হইতে পারে। তো বলে দিয়েন ইনফরমেশন গুলা, এবং আপনি যে ট্রেনিং করতেছেন তার একটা ইম্প্যাক্ট তো থাকতে হবে, হ্যাঁ না? আচ্ছা, তো দেখেন এখানে আমরা দেখতেছি যে তো আমরা যদি এই ধরনের কিওয়ার্ড গুলা, এই ধরনের এখানে যে ইউনিক লোগো ডিজাইন, এই ধরনের বিভিন্ন কিওয়ার্ড গুলা নিয়ে যদি কাজ করি, সেখানে আমাদের কম্পিটিশন অনেক বেশি থাকে, কারণ আমরা দেখতেছি অনেক সার্ভিস এখানে অ্যাভেলেবেল। আমরা এই লোগো ডিজাইনই করবো মনে করেন, আমরা তাইলে একটু যেহেতু প্রথম দিকে আমাদের আমি কাজ, মানে তাহলে তোমরা আমরা দেখতে থাকো। তাহলে আমরা কি করতে পারি, আমাদের পদটাকে আমাদের সেভাবে করে সার্চ করতে হবে, এটা হচ্ছে যে বিষয়। তাহলে আমরা এখানে দেখেন আরো কিছু কিওয়ার্ড এরা সাজেস্টেড দেখাচ্ছে। আমরা দেখেন সিম্পল লোগো ডিজাইন, আপনার প্রথমের দিকে একজন আমরা সিম্পল লোগো ডিজাইন দিয়ে সার্চ দিই। সিম্পল লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলে দেখেন কি অবস্থা, কত আসছে, 29,000 সার্ভিস অ্যাভেলেবেল। ওকে, তার মানে এই সিম্পল লোগো ডিজাইন রিলেটেড কত আছে, 29,000। মানে এখানে কম্পিটিশন কত কমে গেল বুঝতে পারছেন আপনার? 4 ভাগ কত, 3 ভাগই কমে গেল, 3 ভাগের বেশি, তাই না? আগে ছিল 1,25,000, সেখান থেকে আমার কম্পিটিশন কোথায় চলে আসলো, 29,000-এর ভিতরে চলে আসলো। আমি যদি কোন কিওয়ার্ডটা ব্যবহার করি, সিম্পল লোগো ডিজাইন, এই কিওয়ার্ডটা যদি আমি ব্যবহার করি, এবি আপনার ইয়েটা ড্রপ করেন। সরি ভাইয়া। আচ্ছা, তো দেখেন 29,000 আপনার এখন কম্পিটিশন, এবং এখানে আমরা দেখি সেলাররা আছে, এখানে দেখেন যারা কাজ করতেছে তারা কিন্তু ওইরকম এই যে লেভেল 2 যে একজন আছে, নতুনরা আছে, যেমন মাত্র 6 টাকা, বাট এই কিন্তু এখানে র্যাঙ্ক করে আছে লেভেল 2 ডাকে, এই কিন্তু 1 নম্বরে আছে। ওকে, তারপরে দেখেন এখানে 15টা কাজের কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইয়ে যে 5টা 11টা আগের থেকে কি মনে হচ্ছে না একটু কম্পিটিশন কম? বুঝতে পারতেছেন না? জি ভাইয়া, জি। তাহলে এই কম্পিটিশনটা কমে আসলে কি কারণে, আমাদের এই কিওয়ার্ডের কারণে। ওকে, আমি যদি দেখি সিম্পল মিনিমালিস্ট লোগো ডিজাইন এটা দিই, আমার কম্পিটিশন আরো কমে গেছে, দেখুন 14,000-এ চলে আইছে। তো এরা কি অর্ডার পাচ্ছে না? এবং একটা জিনিস খেয়াল করেন, আমরা যেটা দিয়ে সার্চ দিচ্ছি এদের এই এর ভিতরে টাইটেলের ভিতরে সেই জিনিসটা আছে, যেমন সিম্পল মিনিমালিস্ট লোগো, এই মিনিমালিস্ট লোগো, তার মিনিমালিস্ট লোগো এটা হচ্ছে যে কি একটা কিওয়ার্ড। এই যে দেখছেন সাথে যত কিছুই লিখে না কেন, মডার্ন লেখক, মিনিমালিস্ট লোগো, সিম্পল মিনিমালিস্ট, আমি কিন্তু জানি না যে মিনিমালিস্ট লোগো জিনিসটা কি, অত ভালো জানি না, তবে এটা একটা লোগো ডিজাইনের আলাদা একটা ক্যাটাগরি মনে হয়। তারপরে দেখেন কাস্টম মডার্ন মিনিমালিস্ট লোগো, তার মানে কি সবার সাথে মিনিমাল কথাটা আছে, তাই না? মিনিমাল কথাটা আছে না? জি ভাইয়া। তার মানে এখানে র্যাঙ্ক করতেছে কারা, যাদের তো এটা গিগ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর না, 1 নম্বর নির্ভর করে আপনি কোন কিওয়ার্ডটাকে টার্গেট করতেছেন। তাহলে আপনি যেহেতু নতুন, তাহলে আপনি যদি যেই কিওয়ার্ডটার অনেক হাই কম্পিটিটিভ, সেগুলো আপনার ব্যবহার করার কোনো দরকার আছে বলেন তো? আপনি যদি মনে করেন যে 64,000-এর ভিতরে গেলেন কিংবা 1 লাখের ভিতরে গেলেন, এই একটা পেজে আপনার কয়টা ইয়ে থাকে, গিগ থাকে বলেন তো? 48টা। এই যে আমি এই পেজটা করতেছি, 48টা গিগ আছে এখানে, 48, এটাও তো অনেকে জানে না, তো এগুলো জানতে হবে। ঠিক আছে, আমি 48টা গিগ এখানে আছে।
এই 48 গিগের ভিতরে আপনাকে আসতে হবে, এটা হচ্ছে বিষয়। তো আপনার যদি মনে করেন 70,000 যদি সার্ভিস হয়, তাহলে দেখেন যে কত পেজ হবে বলেন তো? 48 দিয়ে 70,000 কে ভাগ করেন, 2500-2600 হবে মনে হয় না? বলেন বলেন, কেউ একটু ভাগ করে বললাম। 1458 সামথিং। কত দিলেন? এই কত দিয়ে কত কত পেজ? 48 দিয়ে ভাগ দিছি। আচ্ছা, তাহলে দেখেন 1400 পেজ এই রিলেটেড আছে, তার ভিতরে আপনাকে ফার্স্ট পেজে আসতে হবে, বুঝতে পারছেন? তাহলে মানে আরো বল দিয়ে 1400 না, যদি ওই সার্ভিস রিলেটেড যদি আপনার 500 পেজও থাকে, হ্যাঁ, লোগো ডিজাইন রিলেটেড আছে, তো সার্ভিস যদি অ্যাভেলেবেল আছে, এগুলো কিন্তু আছে, তাহলে সেখান থেকে আপনাকে র্যাঙ্ক করে ফার্স্ট পেজে আসা, এটা সো টাফ বিষয়। সো আমরা এটা জিনিস বুঝলাম, আমরা শুধুমাত্র যে কোনো একটা যে কাউকে 10টা গিগ দেখলাম, দেখে আমরা একটা গিগ তৈরি করে ফেললাম, এটা কিন্তু হবে না। এখন আমরা ডিজিটাল মার্কেটিং এর বিষয়গুলো তো আসে, আমি মনে করি ফেসবুক পেজ ডিজাইন আমরা তো সবাই শিখেছি। আমি দেখলাম যে ফেসবুক বিজনেস পেজ, যে কেউ আপনারা যখন টাইটেল করতে, আমি যদি বলতাম যে এটা ফেসবুক বিজনেস পেজ দিয়ে আপনারা একটা গিগ তৈরি করেন, ঠিক আছে, তো ম্যাক্সিমাম কি ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ দিতেন না, নাকি সার্চ দিতেন বলেন তো? ফেসবুক বিজনেস পেজ দিয়ে সার্চ দিতেন, দিয়ে দিতেন, এখানে কোনো কিছুই খেয়াল করতেন না, এখানে জাস্ট এখানে 8টা-10টা গিগ আপনারা ওপেন করতেন, একটু টাইটেল একটু হ্যান্ডেল নিয়ে একটা গিগ তৈরি করে ফেলেন। ফলে কি হইতো দেখেন, এখানে 70,000 মতো সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো আপনারটা মনে করেন 500, মানে আপনি নিজে গিগ তৈরি করে নিজেই খুঁজে পাইতেন না সার্চ দিয়ে। আমি নিশ্চিত আপনি করে একটা গিগ তৈরি করেন এবং ওই টাইটেলটা একদম হুবহু লিখে ফাইবারে এসে সার্চ দিবেন, আপনার গিগ আপনি খুঁজে পাবেন না। আপনারা কালকে দরকার হলে করেন, করে ওইটা মনে করেন আপনারা যে কোনো একটা টাইটেল নিছেন যে আই উইল ডিজাইন ফেসবুক বিজনেস পেজ, আপনি এখানে লিখবেন যে আই উইল ডিজাইন ফেসবুক বিজনেস পেজ, দেখবেন যে আপনার গিগই আপনি খুঁজে পাচ্ছেন না ফাইবারে। সো আপনি নিজে করে যদি সেই গিগটা নিজে না খুঁজে পান, তাহলে বায়ার ওইটাকে খুঁজে পাবে বলেন তো? দেখতে পাবে? ফার্স্ট পেজে দূরে থাক, ওটা মনে করেন যে নদীর মানে সমুদ্রের তলদেশে থাকবে, বুঝতে পারছেন? ওটা স্কুবিং করে না, কি বলে ওদের, সমুদ্রের তলদেশে যারা স্কুবা ড্রাইভ ডাইভিং না, স্কুবার বলে না, ওটা কি বলে? ডাইভিং বলে না তো মনে হয়। ডাইভিং তো হচ্ছে ঝাঁপ দেওয়া, ওটা হচ্ছে স্কুবা ডাইভ, যারা ইয়ে করে আর কি, যে গভীরে যে অনুসন্ধান করে, সমুদ্রের গভীরে যে ই করে না, স্কুবিং বলে না, ওটাকে স্কুবার না? হ্যাঁ, স্কুবার। তো এই স্কুবার ওইটা খুঁজে বের করতে গেলে, কারণ আপনার গিগটা থাকবে একদম সমুদ্রের তলদেশে, বুঝতে পারছেন? সেখান থেকে স্কুবিং করে সেটাকে খুঁজে নিয়ে আসতে হবে সমুদ্রের তলদেশে। হ্যাঁ, তো এটা তো আমরা বুঝতে পারবো না যে আমাদের আমরা যে অনলাইনের ভিতরে ফাইবারের ভিতরে হইতেছে বলে আমরা কিন্তু নিজেরা বুঝতে পারতেছি না যে আসলে গিগটা কই আছে। বাট ওটা যদি 70,000 হয়, তো 2600 যদি পেজ, 1400 যদি পেজ থাকে, তা আপনারটা মনে করেন 1000 নম্বর পেজে আছে, তা সমুদ্রের তলদেশে থাকা না 2 নম্বর পেজ পর্যন্ত তো কেউ যেতে চায় না, আর আপনারটা 1000 নম্বরে আছে, তাহলে কেউ খুঁজে পাবে না? 1400 তাইলে বোঝা যাচ্ছে যে কি আমাদের গিগ থেকে, হ্যাঁ, আপনি তারপরে অর্ডার পাইতে পারেন কি করে? বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে। বায়ার রিকোয়েস্ট সবাই পাঠাতে পারে, আপনি সমুদ্রের তলদেশে থাকেন আর ভূপৃষ্ঠে থাকেন, বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাইতে পারবেন। সো বায়ার রিকোয়েস্টের মাধ্যমে যদি আপনি কিছু অর্ডার নিয়ে আসতে পারেন, আপনার অর্ডারে যদি 1টা-2টা করে আসতে থাকে, তখন আস্তে আস্তে গিগটা র্যাঙ্ক করতে থাকে। আর একটা নতুন গিগ যখন হয়, তখন যদি আপনি ভালোভাবে কিওয়ার্ডটা ঠিক করে না রাখেন, তাইলে কোনোভাবেই ওই গিগটা মানে কি বলে বায়ার দেখতেও পারে না, এবং গিগ থেকে যে অর্ডার পাওয়ার বিষয় আছে সেটা হয় না, বুঝতে পারছেন? অর্ডার আমরা 2 ভাবে পাই, একটা হচ্ছে গিগ থেকে সরাসরি এই গিগটা আমি দেখলাম, দেখে এখানে মেসেজ করলাম, এর প্রোফাইলে গেলাম, গিয়ে মেসেজ করলাম, ভাই আপনার কাছ থেকে আমি এই সার্ভিসটা কিনবো, ওকে, সরাসরি গিয়ে আপনি অর্ডার করতে পারবেন। এই যে দেখলাম, একে গিয়ে এই যে 5টা অর্ডারের এখনো আছে, আমি এখানে একে গিয়ে কন্টিনিউ করলাম,
যে কোনো কিছুই করতে পারি, আমি কন্টিনিউ করতে পারি, দিয়ে তাকে অর্ডার করতে পারি, আবার এখান থেকে এই যে কন্ট্যাক্ট নেই এখানে ক্লিক করে তার সাথে কন্ট্যাক্টও করতে পারি। ওকে, তার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান, বায়ার আমরা বায়ারকে দেখতে পারবো না, বায়ার আমাদের দেখতে পারবো। আমি যখন এখন যে মুডে আছি বায়ার মুডে আছি, আমি যে কাউকে মেসেজ পাঠাইতে পারবো, আমি তাকে মেসেজ পাঠাইতে পারবো শ্রীলঙ্কারে। এই যে এখানে যে আমাদের মেসেজটা পাঠায় যে হাই আমার তো একটা লোগো সরি ফেসবুক পেজ ডিজাইন করা লাগবে, আপনি কি পারবেন, করে সেন্ড করে দেয়। তো গিগটা যদি তার সামনে নাই আসে তো আপনাকে খুঁজে পাবে কিভাবে, তাই না? কখনোই পসিবল না খুঁজে পাওয়া। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আমাদের ফেসবুক বিজনেস পেজে আমরা তৈরি করব, বাট আমরা দেখবো যে আরো লো কম্পিটিটিভ কিওয়ার্ড কোনটা আছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে সার্চ দিই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এটা দিয়ে সার্চ দিই, এখানে কত আছে সার্ভিস অ্যাভেলেবেল 13,000। তার মানে কি 1/3 মানে 3 ভাগের সরি 4 ভাগের 3 ভাগে কিন্তু আমাদের কম্পিটিশন কমে গেছে। শুধু কিসের কারণে, একটা এসে সবকিছু কিন্তু ঠিক আছে, বিজনেস পেজও আছে, ক্রিয়েশনও আছে, সবকিছুই ঠিক আছে, এই ক্রিয়েশন কিওয়ার্ডটা এর সাথে যুক্ত করে দিয়েছি। দেওয়ার পরে কি হয়েছে, পুরো কম্পিটিশনটা 3 ভাগ কমে গেছে। এবং এখানে যারা সেলার আছে তারা দেখেন নতুন $10, $5 আর $3, $5 এরকম করে কাজ পাচ্ছে আর কি। এটা হচ্ছে যে এটা আমার, আচ্ছা এটা এই যে দেখেন, দেখছেন আপনারা একটু এটা দিয়ে দেখেন তো আছে কিনা। মানে নিজে করলে অনেক দেখা যায়, কিন্তু অনেকে দেখা গেল যে এটা আপনার দেখা যায় না, কারণ কুকিজ থাকে, তো কুকিজ থাকার কারণে নিজেটা বারবার ক্লিক করা হয়েছে দেখা যায়। এটা দিয়ে সার্চ দিয়ে দেখেন তো এটা পান কিনা। এই যে এটা ফেসবুক পেজ ক্রিয়েশন দিয়ে সার্চ করবো, ও বিজনেস কি পাইছেন? জি ভাই, 14 নম্বরে আছে। এক একজনের কাছে দেখবেন যে এক এক ইয়েতে থাকবে, যে আমি সার্চ দেওয়া করা হয় অথবা কি করা হয় আমার কাছে এখানে আছে। কত নম্বরে আছে ওখানে? 14 নম্বরে আছে। 5 নম্বরে আছে। তো একদিন আমরা কাজ করেছিলাম এটার জন্য। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনি কিভাবে বলবেন যে গুগল এটাকে এক একজনের কাছে এক নম্বর আছে, তাই না? তাহলে এর 1 নম্বর 2 নম্বরের কোনো বিষয় আছে বলেন তো? 1 নম্বর আপনার রিজিয়নের কারণে 1 নম্বর 2 নম্বর চেঞ্জ হয়ে যায়। আমরা ঢাকাতে দিচ্ছি কিংবা অনেক কিছু মেনশন, মানে অনেক কিছু ক্রাইটেরিয়া ফলো করে গুগল এটা সার্চে নিয়ে আসে। তো কারোর কাছে প্রথম পেজে থাকা মানে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখো এখানে আমরা দেখি কি ধরনের ইয়ে আছে। আচ্ছা, এটা কিন্তু এই ক্লাসে বসে কিন্তু বানায়, এটা কিন্তু আমার একটা স্টুডেন্ট, এই আবিদের ছবি কিন্তু এটা ওই তৈরি করছে, এটা ওইটা দিয়ে মানে এটা বানানো, যে ওর কাছে ইয়ে ছিল সেইটা দিয়ে আর কি। ওকে, তো এটা হচ্ছে যে বিষয়। আচ্ছা, তো দেখেন ফার্স্টে থাকলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা এখানে খুবই বেশি থাকে। ওকে, তো আমরা এই গিগটা কিন্তু দেখেন যখন বিজনেস পেজ দিয়ে দিচ্ছি তখন আসতেছে না, হয়তো আছে 5 নম্বর পেজে থাকতে পারে, 2 নম্বর 3 নম্বর পেজে থাকতে পারে, কিন্তু লাভ নাই। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন দিচ্ছি তখন কিন্তু এটা আসছে। আমরা একটা খেয়াল করি যে এটা সবার ভিতরে দেখেন ক্রিয়েশন কথাটা আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, দেখেন ক্রিয়েশন ক্রিয়েশন। ওকে, ক্রিয়েশন কথাটা আছে, তার মানে কি ক্রিয়েশন একটা কিওয়ার্ড, এই ক্রিয়েশনের কারণে কিন্তু এটা র‍্যাঙ্ক করতেছে। ক্রিয়েশন আপনারা কি বুঝতে পারছেন বিষয়গুলা? এবং এরা দেখেন যে নতুন নতুন আছে 5টা 10টা 2টা 3টা কাজ করতেছে। এবং আরেকটা বিষয় আছে, দেখেন
কিছু মানুষের দেখেন বিয়ে কোনো অর্ডার নেই, তারপর র্যাঙ্ক করে আছে। তো এই যে র্যাঙ্ক করে আছে, যে কোনো একটা কিওয়ার্ডে এরা যে র্যাঙ্ক করে আছে, অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার থেকে বেশি আছে। আপনি ওদের 14 কাছে নম্বর সিক্রেট পেজে আছেন। কিওয়ার্ড আছে কোনো? হুম? ওদের কাছে কোনো সিক্রেট কিওয়ার্ড আছে? তাই বললাম। না না, এখানে সিক্রেট কিছু না, এখানে সবকিছু ওপেন। ওকে, ফাইবারে সব ওপেন, আপনি সবকিছু দেখতে পারবেন তার। আচ্ছা, কিন্তু দেখেন এরা একটা কিওয়ার্ডে এরা কিন্তু র্যাঙ্ক করে আছে এবং এদের কিন্তু অর্ডার নাই। তো র্যাঙ্ক করে থাকার মানে এদের কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি। মানে আপনি আচ্ছা, একটা কথা আছে না যে হচ্ছে যে বলছেন না যে বিড়ালের কি বাঘের লেজ হওয়া থেকে বিড়ালের মাথা হওয়া ভালো। হ্যাঁ? তাটা কি বাঘ বাঘ একটা ভাব থাকে, তাই না? মানে রয়্যাল বেঙ্গল টাইগার একটা ভাব তো আছে। তো আপনি অনেক বিশাল একটা কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন, তো ওখানে যে আপনি মনে করেন যে একদম তলানিতে আছেন, তার থেকে আপনি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সেখানে যদি একটু ফার্স্টের দিকে থাকতে পারেন, প্রথম থেকে থাকতে পারেন, সেখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বুঝতে পারছেন? ভেড়ার দলে মেড়া, বুঝতে পারছেন? তো আপনি যদি ভেড়ার দলে মেড়া হইতে পারেন, তাও কিন্তু কিছু ভেড়া ভাইয়া আপনার অনেক কথা প্রবাদ প্রবচন জানেন, তাই না? না, কিছু কিছু জানি। তো কিছু এটা তো সবাই জানে এগুলা। তো ভেড়ার দলে মেড়া হইলেও কিন্তু একটা ভাব আছে তার, তাই না? ভাব বইলা কথা, ভাব আগে নিয়ে নিন। বলতেছি ভাইয়া ভাব বইলা কথা, ছোট দলেই হোক আর বড় দলেই হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখেন আপনি যে একটা যে কোনো একটা কিওয়ার্ডে ফার্স্ট পেজে যে র্যাঙ্ক করে আসে, এটা আপনার অর্ডার পাওয়ার অনেক উপকারী হবে। আমরা যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে, আমরা এটা বাদ দিলাম, আমরা আরো একটু দেখি কিওয়ার্ড সার্চ করে আমাদের কি হয়। আমরা দিলাম এখানে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। আচ্ছা দেখেন এখান থেকে 15,000 কম্পিটিশন কিন্তু আরো একটু বেড়ে গেছে, কি শুধু এই ইমপ্রেসিভ লেখাটা যোগ করার কারণে, এই কিওয়ার্ডটা যোগ করার কারণে। আচ্ছা, তাহলে আমরা দেখেন আবার কি হয়, এখান থেকে ক্রিয়েশন কথাটা বাদ দিয়ে দিলাম, দিয়ে আমরা শুধু দিলাম ইমপ্রেসিভ ফেসবুক দিয়ে সার্চ দিই। আচ্ছা, এখানে কত 2,000, মাত্র 2,000 সার্ভিস লেভেল। তাহলে এই সব জায়গাতে যদি আপনি একটা গিগ তৈরি করেন, তার মানে কি আমাদের কিওয়ার্ডটা যাই দিই না কেন, আমরা ডিজাইন অপটিমাইজ যাই করি না কেন, আমাদের এর ভিতরে থাকতে হবে যে ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ, এই কথাটা থাকতে হবে। এইটা আমাদের কিওয়ার্ড, এটা আমাদের টাইটেলের ভিতরে থাকতে হবে। তাইলে আমাদের এখানে দেখেন আরো সার্ভিস, মাত্র 2200 সার্ভিস অ্যাভেলেবেল আছে। এবং এখানে দেখেন যে কিন্তু জব পায় না। এখন এখানে কিওয়ার্ডটা ভ্যালিড না ইনভ্যালিড, এটা একটা বিষয়। আপনি যদি একদম ইনভ্যালিড নেন, এটা দিয়ে কখনো কেউ সার্চই করে না, তাহলে কিন্তু আপনার আবার লাভ নাই। ওকে, সেখানে কম্পিটিশন লেভেল দেখা গেল যে অনেক কম আছে, বাট সে এলাকায় লোক যায় না। মানে আপনি এমন একটা জায়গায় দোকান দিয়ে বসছেন, সেখানে লোক যায় না, কোনো মানে কোনো অডিয়েন্সই নাই, কোনো বায়ার সেটা দিয়ে খোঁজেই না। ভাইয়া এটা আমি মাত্র প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমরা তো দেখতেছি যে কম্পিটিশন গুলো লো হচ্ছে, যত কম্পিটিশন লো হচ্ছে আমাদের কিওয়ার্ডের পরিমাণ তত বাড়তেছে, মানে ওই সেন্টেন্সটা পুরো বড় হচ্ছে। তো অনেকে তো অত দূর পর্যন্ত যাবেই না, খুব নরমাল ওয়ার্ড দিয়ে ওরা সার্চ দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে তো আমাদের র্যাঙ্কিং এ থাকলেও তো আমাদেরকে খুঁজে পাওয়ার পসিবিলিটি কম। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের কম্পিটিশন লেভেলটাও বুঝতে হবে, আবার ওইটা দিয়ে মানুষ সার্চ দেয় কিনা এটাও বুঝে তৈরি করতে হবে। দুইটা জিনিসই আমার মাথায় রাখতে হবে। দুইটা জিনিস যখন একটা সামঞ্জস্যপূর্ণ লেভেলে আসবে, তখন আমি ওই কিওয়ার্ডটাকে টার্গেট করতে পারি, বা ওই কিওয়ার্ডটা আমি আমার টাইটেলে ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া। তাহলে আপনি এমন একটা কিওয়ার্ড দিলেন, সে মানুষ কখনো কোনো বায়ার খোঁজেই না, তাহলে ওইটা দিয়ে আপনার কম্পিটিশন, আপনি যদি একেও থাকেন তাহলে কিন্তু আপনার কোনো লাভ নাই। আপনি এমন একটা জায়গায় যে দোকান দিলেন, ওখানে আপনারই একটা দোকান এবং আশপাশে যে কোনো লোকজন না, কেউ আসে না, আপনি ওখানে, তাহলে কি আপনার যত জিনিসপত্র সব পয়সা যাবে, তাই না? কয়দিন পরে ব্যবসা তো আপনার লাটে উঠবে। তো তাহলে দেখতে হবে যে নিজের বক্সের চকলেট নিজেরই খাইতে হবে বসে বসে, তাছাড়া কোনো উপায় থাকবে না। তাইলে আমাদের দেখতে হবে কি যে আমাদের কম্পিটিশন লেভেলটাও কম হবে, আবার দুই একটা লোকজন প্রাইস দিয়ে
অন্তত বেড়াতে হইলেও আসে, মানে আপনি পাহাড়ের উপরে দেন সমস্যা নেই, বাট বেড়াইতে তো যায় ওখানে লোকজন। হ্যাঁ, মাসে যদি 10 জন যায়, তো আপনার ওই 10 জনই কিন্তু আপনার কাছ থেকে কিনতে হবে, তাদের উপায় নেই। ঠিক আছে, তো সেখানেও কিন্তু আপনার বেচা কিনা হবে। কিন্তু আপনি এমন একটা জায়গায় দোকান দিলেন যেখানে মনে করেন যে খুব কম্পিটিশন, আর আপনি সেখানে যে একটা ছোট্ট একটা দোকান দিয়ে ই করলেন, এখানে এমন না হবে না বেচা কিনা, হইতে পারে বাট খুব কম। আপনার যেখানে কম্পিটিশন বেশি, আর এটা তো দোকানের মতো না, এটা তো অনলাইন এরিয়ার বিষয়, তো আপনাকে দেখতেই পাবে না তারা, আপনি ইনভিজিবল অবস্থায় থাকবেন। ওকে, তো এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমাদের কিন্তু এই টাইটেলটা ঠিক করতে হবে যে আমরা কোন টাইটেলটা আমাদের গিগের জন্য কি করব। তো আমরা বুঝবো কি করে যে একটা কিওয়ার্ড মোটামুটি ভ্যালিড কিনা? তার দুইটা উপায় আছে। সেটা হচ্ছে যে প্রথম আমরা যখন এখানে সার্চ দিব, দেখেন আপনি যখন ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দিবেন, এখানে আপনারাও দেন ফাইবারে গিয়ে, এটা তো আপনাদের সবাই আছে, ফাইবারের আইডি তো সবাই করছেন। ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ দেন। যখন আমরা ফেসবুক লিখছি তখনই দেখেন বিভিন্ন এখানে দেখাচ্ছে, কি বলে, সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। ওকে, ফেসবুক বিজনেস পেজ সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে, তাহলে দেখেন এর এর ভিতরে কিন্তু এই যে আমরা যখন দেখতেছি, আপনারাও কিন্তু এটা দেখে সেটআপ ফেসবুক ইমপ্রেসিভ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ম্যানেজার, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, এগুলো কিন্তু দেখাবে। তার মানে যেহেতু এগুলো দেখাবে, এগুলো সার্চে আসতেছে ফাইবারে, এটা গুগলের সার্চের সাথে তুলনা করলে হবে না, এটা যেহেতু ফাইবারে সার্চ আসতেছে, তার মানে বুঝতে হবে যে এইগুলা দিয়েও সার্চ করে, এগুলা ভ্যালিড কিওয়ার্ড, এই জন্যই ফাইবার এটাকে সাজেস্ট করতেছে। দেখেন এটা না, এটা কন্টেন্টের ভিতর ঢুকে ঢুকে রিসার্চ করতে হবে যে কোনটার বেশি আর কি ওটা। এটা তো আমি বলবো যে কিভাবে করে তৈরি করবেন, বা একটা কিওয়ার্ড কিভাবে করে সরি একটা টাইটেল কিভাবে তৈরি করবেন, সেটা তো আমি বলবোই। এখন যেটা বলতেছি যে এটা ভ্যালিড কিনা, এটা একটা বোঝা গেল। আবার দেখেন এখানে যখন আপনি সেটা দিয়ে সার্চ দেবেন, তখন দেখবেন যে সেই টাইটেলটা ব্যবহার করতেছে, কারণ ইমপ্রেসিভ 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 কথাটা মানুষ ব্যবহার করতেছে, এবং এদের কিন্তু অর্ডার আছে। যদি অর্ডার না থাকতো তাহলে বুঝতাম যে এই কিওয়ার্ডটা ইনভ্যালিড, মানে ইমপ্রেসিভ কথাটা লিখলে কিন্তু অর্ডার পাওয়া যায় না, কারণ এরা অর্ডার পাচ্ছে না। কিন্তু ইমপ্রেসিভ বলার পরেও এটা কিন্তু অর্ডার পাচ্ছে না। যেহেতু পাচ্ছে, তার মানে কি দিয়ে বায়ার সার্চ করে। ওকে, আচ্ছা, এখন আমি এই পর্যন্ত যে বিষয়গুলো বললাম, এগুলাকে আপনারা ফিল করতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, জি ভাই, বুঝতে পারছি। কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট, এটা মেইন জিনিস আজকে। কিওয়ার্ড ভাইয়া এখানে আরেকটা জিনিস দেখলাম যে একজনের মানে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশনেও তাকে সেকেন্ড নাম্বারে দেখাইলো, আবার শুধু ফেসবুক বিজনেস পেজ লিখলেও তাকে আবার এখানে শো করে, মানে দুই জায়গায় দেখলাম দেখাইলো। এবং তার র্যাঙ্কও ভালো, 803টার মতন কাজ পেয়েছে। র্যাঙ্ক উপরে উঠলে কি ফেসবুক লিখলেই সব জায়গায় তারা শো করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা শুধু ফেসবুক লিখলেও শো করবে, বুঝতে পারছেন? কারণ ফেসবুক কথাটা তার টাইটেলের ভিতরে আছে, এবং সে কাজও বেশি করছে, টপ রেটেড, তো তখন তাকে শো করবে, ফাইবার তাকে শো করাবে। এবং তার পেজের তার টাইটেলের ভিতরে দেখেন ফেসবুক বিজনেস পেজ এই কথাটা লেখা আছে, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এই জন্য সে ক্রিয়েশনের কারণেও র্যাঙ্ক করতেছে। আপনি 2টা কিওয়ার্ডের 3টা কিওয়ার্ডের কারণেও র্যাঙ্ক করতে পারেন। আবার ফেসবুক বিজনেস পেজের কারণেও র্যাঙ্ক করতেছেন, ফেসবুক বিজনেস পেজ এটার কারণেও র্যাঙ্ক করতেছেন। শুধু ফেসবুক লিখলেও তাকে শো করে, র্যাঙ্কটা একটু পিছায় যায়, মানে 8-9তে আসে, কিন্তু শুধু ফেসবুক লিখলেও তাকে আবার শো করতেছে, মানে যাই লিখি তাকে শো করবে। হ্যাঁ, কারণ সে ওই কিওয়ার্ড গুলোতে র্যাঙ্ক করতেছে, বুঝতে পারছেন? বাট দেখেন সবসময় কিন্তু পজিশন একরকম থাকতেছে না। তার মানে কি কোনো কিওয়ার্ডে তার ভালো র্যাঙ্ক দেখাচ্ছে, কোনো কিওয়ার্ডে আবার একটু পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। তো এই পুরো বিষয়টা আগে পরে এই আশা পাওয়া, এই বিষয়গুলো কিসের উপর নির্ভর করে? আমি কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতেছি বা কি ধরনের টাইটেল ব্যবহার করতেছি, সেটা লো কম্পিটিটিভ না হাই কম্পিটিটিভ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা আজকে দেখলেন গিগ তৈরির ক্ষেত্রে। এবং বিষয়টা মাথায় রাখার দরকার নেই, মানে কিভাবে করবো কি বিষয়টা আমি সবই ভেঙে ভেঙে আপনাদের দেখাবো, সমস্যা নাই।
যে আপনারা কিভাবে এটা তৈরি করবেন। বাট আমার যেটা বিষয় সেটা আগে আপনাদের ফ্রিল্যান্সিং না থাকুক বা না থাকুক সেটা কোনো সমস্যা না। কারণ হচ্ছে যে যারা হচ্ছে যে ছ্যাঁকা খায় তারা কিন্তু ভালো সংসার করতে পারে না। আমার মনের ভিতরে একটা থাকে যে আবার আমার ছ্যাঁকা দিবে না তো, দিবে না তো, ওকে ফাঁকি দিবে না তো, ফাঁকি দিবে না তো। তো যারা মনে করেন যে আবার কেউ আছে ওখান থেকে শিক্ষা নেই, তো অনেকে দেখা গেলো আগে ফ্রিল্যান্সিং এর কোনো জায়গায় কোর্স করছেন করতে পারেন নাই ভালো, ওখান থেকে শিক্ষা নিয়ে আপনি যদি এটা কাজে লাগাইতে পারেন ভালো। আবার আপনি জানেন না, ঠিক আছে, কোনো কিছু করেন না, সেটাও ভালো। যদি আপনি এটা রাইট ওয়েতে আমি যেভাবে করে বলতেছি পরিশ্রম করেন, তাহলে আপনার এই কন্ট্রোলে থাকবে না। আর একটু কিছু জানা মানুষ হলে কি হবে, আমি এটা শিখাচ্ছি তার মনের ভিতরে আছে আর একটা। আমি ফেসবুক পেজ শিখাচ্ছি, সে ভাবতেছে ও ফেসবুক অ্যাড এর কাজ তো স্যার এখনো শিখালো না, ফোন দিয়ে আমাকে আবার নোটিশ করতেছে, স্যার অ্যাড এর কাজ কি শিখাবেন? ওকে, অ্যাড এর কাজ কবে শিখাবেন? আমার তো একটা করতেছি এখানে, আমার অ্যাড এর কাজ শিখতে হবে। ভাই অ্যাড পর্যন্ত গেলে অ্যাডও আপনি শিখতে পারবেন, এত টেনশন নেওয়ার কিছু নাই। আর বেশি টেনশন থাকলে বিভিন্ন পেইড কোর্স আছে যারা অ্যাড শিখাই করেন। আমার তো একটা প্রসিডিউর মেনটেন করে আমার সকল স্টুডেন্ট, আমার এখানে ম্যাক্সিমাম দুর্বল স্টুডেন্ট, তো তারা ফ্রিল্যান্সিং সম্পর্কে ম্যাক্সিমাম তাদের ধারণা নেই, তো তাদেরকে নিয়ে আমাকে যাইতে হবে। ওকে, আমি আপনার সার্ভিস দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি আমার সকল স্টুডেন্টের যেটা ভালো হবে সেই অনুযায়ী। আর যদি সেটা নিতে চান তাহলে আমার পেইড সার্ভিস আপনি কিনে নেন, যে হ্যাঁ আপনি এই ঘন্টা আমাকে কনসাল্ট করেন, এই সার্ভিসটা শেখাই দেন, এত আমার আপনাকে পে করতেছি। ওকে, তো একটা জিনিস আপনি না বুঝলে সমস্যা নাই, যে আমি সেটা করাই ফেলছি, ও মা ভাইয়াকে আবার যদি বলি তাহলে কি আমার পে করা লাগবে না? তো আমি 10 দিন আগের ক্লাস কেন আপনাকে এখন নিতে যাব? তো আমার স্টুডেন্টরা বুঝবে বলেন তো? আপনার জন্য আমি যদি নিতে যাই, বুঝবে না। সো যারা যে লেভেলে আছেন আপনাদের টেনশন নেওয়ার কিছু নাই, আমি যেভাবে করে বলতেছি এটা এই বিষয়গুলো দেখতে থাকেন, এবং আজকে যেটা দেখালাম এটা মনে রাখার দরকার নেই। এইভাবে ক্লাসটা করছেন, ভিডিওটা আছে, ভিডিওটা দরকার হলে আরো একবার দুইবার দেখেন, আর বিষয়টা ফিল করার চেষ্টা করেন যে না ভাইয়া এটা বলছে, এই বিষয়টা আসলে এই করার সময় আমাকে মাথায় রাখতে হবে এই জিনিসগুলা। কারণ আপনি তো কারো পড়াবেন না, তাই না? আপনি তো কারো ট্রেনিং করাচ্ছেন না যে আপনার একেবারে সবকিছুই করতে হবে। আপনি নিজের বিষয়টা বুঝলেই হবে আপাতত, যে না এটা ভাইয়া বলছে, এভাবে এভাবে আমি কাজগুলো করলে আমার জন্য বেটার হবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া ওকে, আচ্ছা সবাই কি বুঝতে পারছেন? একটু সবাই বলেন। জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিয়ে নিই। আর এবার আমরা আগামী দিন শিখবো যে আমরা কিছু একটা যে কোনো একটা কিওয়ার্ডকে টার্গেট করে নিব, নিয়ে কিভাবে টাইটেলটা তৈরি করব। ওকে, এটা আমরা আগামী দিন শিখবো, সমস্যা নাই। ওকে আজকে শিখলাম যে কিভাবে খুঁজে বের করতে হয়। ওকে, ওকে, একটা ভালো টাইটেল কিভাবে সার্চ করতে হয়। আর আগামী দিন শিখবো যে কিভাবে এবার আমি তৈরি করব। এখন আমি মাঠে নেমে গেছি। ওকে, আর এর আগে আমি অ্যানালাইসিস করতেছিলাম, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করতেছিলাম, আর এখন আমি ওটা তৈরি করব। তো অ্যানালাইসিস ক্রিয়েশন আপনারা শিখতে পারবেন, এবার একটু সময় লাগবে, আস্তে আস্তে শিখতে হবে। আর ভাইয়া একটা কথা হচ্ছে, বলেন। ভাইয়া ওই যে মাইক্রো ওয়ার্কার্স এর ওই স্ন্যাপচ্যাটের কাজটা, ওখানে একটা কাজই শো করতেছে, যে কাজটা হচ্ছে আমি কালকে করছি, এই যে অ্যালেরিয়া ওই ওইটাই করবেন। স্ন্যাপচ্যাটের একটা কাজই থাকে, ওইটাই করবেন। কিন্তু ওইখানে তো ওই মহিলাটার স্টোরি নাই। একটু পরে আসবে, এখন আসলে একটু পরে চেক করবেন, আসবে পাবেন। আচ্ছা ঠিক আছে। শোনেন, দেখবেন যখন দুইটা জিনিস সিঙ্ক হইতে হবে। এক, ওই মহিলারও স্টোরি আছে, মাইক্রো ওয়ার্কার্সের কাজও আছে। ওকে, অ্যাভেলেবেল। সো এখানেও অ্যাভেলেবেল, এখানেও অ্যাভেলেবেল, তখন আপনি ওখানে সাবমিট করে দিবেন। ক্লিয়ার? জি, কিন্তু এখন আপনার মাইক্রো ওয়ার্কার্সের কাজ আছে, ওই মহিলার স্টোরি নাই, তাইলে আপনার করার দরকার নেই। আবার মহিলার স্টোরি আছে, মাইক্রো ওয়ার্কার্সের কাজ নাই, তো আপনি কিভাবে করবেন? হ্যাঁ, ক্লিয়ার? ভাইয়া আমি দুইটা জব দিয়ে ওয়েবসাইট ভিজিট করে ওর যে রিসার্চের যে হেডলাইন ওগুলা কপি করে ইউআরএল কপি করে দিতে, ওইটা খুবই ভালো, পেমেন্ট করে ফেলছে 2 দিনের মধ্যে। আর জিমেইল অ্যাকাউন্টের গুলো পেমেন্ট করতেই চায় না, আবার অনেকগুলো
হ্যাঁ আমার গুলো আচ্ছা তো ওটা ওই যে দেখলেও না। প্রথমের দিকে করছেন না আপনারা, প্রথমের দিকে করছেন, অথবা কোনো ভুল ভ্রান্ত হইতে পারে, টেনশন নেওয়ার কিছু নাই। গুগল ড্রাইভে কিসে আমার ওপেন হচ্ছে আমার? টাইপিং স্পিড কিভাবে বাড়াবো? একটু আগেও একটা 90% ডাটা এন্ট্রির কাজ করতে গেছি, 90% করছি, তারপর চলে গেছি। টাইপিং স্পিডের বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম আপনাদের, প্রথমেই ও বলেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে একটা সেন্টেন্সটা টাইপ করতে বারবার। হ্যাঁ হ্যাঁ, ওটা বারবার লিখবেন। কি সেন্টেন্স ভাইয়া? ওই কি জানি সেন্টেন্সটা ছিল, ওই যে এ লেজি ডগ জাম্প ওভার জাম্প স্পিডিং ওভার, এই স্পিডি ফক্স জাম্প ওভারে কি লেজি ডগ আছে না, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারই আছে, 26টা ক্যারেক্টারই আছে। কুইক ছিল মনে হয়, জাম্প ওভার দ্য কুইক ফক্স না এরকম ছিল। হুম। তো ওটা লিখলে কি হবে, ওটা লিখলে আপনার প্রত্যেকটা ওয়ার্ড একবার করে লেখা হয়ে যাবে, মানে সরি প্রত্যেকটা ক্যারেক্টার একবার করে লেখা হয়ে যাচ্ছে। তার মানে কি আপনার স্পিড যেটা হবে সেটা প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই একই রকম ভাবে আগাবে। এবং সাবকনসিয়াস, এটা আমি সবসময় বলছি, টাইপিং স্পিড বাড়ানোর সময় আপনি মনে করে নেবেন না যে আপনি বিশাল জোরে জোরে করবেন এবং জোরে জোরে করতে হবে। আপনি দেখবেন যে আপনার অ্যাকুরেসি ঠিক আছে কিনা। আপনি এ লিখলে সেই এর ওখানে আপনার হাতটা যাচ্ছে কিনা, মানে আঙুলটা যাচ্ছে কিনা। ওকে, যদি যাই তো আস্তে আস্তে সাবকনসিয়াস মাইন্ডে আপনার স্পিড বাড়তে থাকবে, আপনি যত লিখতে থাকবেন বাড়তে থাকবেন। আর আপনি যদি বাড়াইতে যান, হ্যাঁ আমরা যখনই মনে করেন টাইপিং করতে আসছি তখন একটা মনের ভিতরেই টাইপিং, তো না, আপনি লেখেন আস্তে 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 লেখেন। 2 দিন পরে দেখবেন যে আস্তে আস্তে দেখতে দ্রুত হয়ে গেছে। 10 দিন পরে দেখবেন ওমা আস্তে আস্তে আর তো আস্তে আস্তে নাই। রেগুলার করতে হয় আর কি ভাই। আমি 2 দিন করছিলাম ফার্স্টের দিকে, তারপর আর করিনি। ফার্স্টে আপনার একটু রেগুলার করলে ভালো হয়। তবে রেগুলার করেন আর ইরেগুলার করেন, যেটাই করেন যদি করেন বাড়তে থাকবে, এটা hচ্ছে বিষয়। অনলাইনে কিছু আর মনে করে নেবেন না যে আপনি মনে করে নেবেন না যে আপনি টাইপিং করতেছেন। গেলে অনলাইনে কিছু স্পিড টেস্ট, টাইপিং স্পিড ইয়া করার কিছু পেজ আছে, ওইখানে প্র্যাকটিস করলে ওইটা স্পিড না না, ওইটা তো স্পিড এই করার জন্য। ওকে, আমি ওইটাও জানি, ওই ASDF দিয়ে ওই যে বিভিন্ন ইয়ে আছে, ওগুলাতে খুব বেশি ভালো করা যায় না। তার থেকে সব থেকে ভালো এটা আপনি একটা ওয়ার্ড ফাইল তৈরি করে নিলেন, নিয়ে নিজের মতো এই সেন্টেন্সটা আগে কয়বার লিখলেন, 100 200 500 বার লিখলেন। এবে আপনার আঙুল যাওয়ার পরে না আপনার ওই যে স্পিডের বিষয়টা আসবে, ওখান থেকে একটা টাইম থাকে, তারপরে ক্লিক করা লাগে। ওই টেনশনে আর স্পিড মানে টাইপিংটাই শেখা হয় না। ওটা স্পিড বাড়ানোর জন্য, ওটা ইনিশিয়ালদের জন্য না, বুঝতে পারছেন মাজেদুর? যাদের স্পিড কম তারা যদি স্পিড বাড়াইতে চায় তাহলে ওইগুলা উপকার হয়। বাট আপনি স্পিড কি, আপনি তো টাইপিং এখন কোথায় কোন অক্ষর আছে সেটাই জানেন না, তো আপনি স্পিডের নিয়ে আগে কাজ করলে হবে না। মানে কিবোর্ড মুখস্থ করতে হবে, মানে কোথায় কোন আছে বুঝছি না। আগে কিবোর্ডটা মুখস্থ করতে হবে আর কি, মানে কোথায় কোন মুখস্থ করা লাগবে না, কোনো কিছু মুখস্থ করা লাগবে না। ওই আপনার বলতেছি না সাবকনসিয়াস মাইন্ডে ওটাই করে দিবে, কোনো কিছু মুখস্থ করার আপনার দরকার নাই। আপনি শুধু ওই সেন্টেন্সটা 500 বার লেখেন, লিখে দেখেন যে আপনার ডেভেলপ হয়েছে কিনা, দ্যাটস ইট। মাথায় কিচ্ছু রাখার দরকার নেই, মাথায় রাখবেন না কোনো কিছু, কই আছে না আছে ওটা মাথায় রাখবেন না, জাস্ট কিবোর্ডটা একবার দেখে নিবেন। হ্যাঁ বারবার ভুল যাচ্ছে, কোনো ওয়ার্ড মনে করেন বারবার আপনার ভুল যাচ্ছে, সজীব আপনার কথা শোনা যাচ্ছে না, কোনো ওয়ার্ড আপনার বারবার ভুল যাচ্ছে, তাহলে একটু সেটাকে এবার একটু থামেন, থেমে একটু মাইন্ড সেট আপ করেন, ও এখানে এটা তাহলে হুট করে এখানে দিতে হবে, এখানে আছে এটি, ওকে ঠিক আছে। সব ওয়ার্ড এরকম লাগবে না, তখন দেখবেন যে আপনার আস্তে আস্তে মাইন্ড সেট আপ হয়ে গেছে, না এটা এখানে 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 কাজ হয়ে যাচ্ছে। আমি একটু কাজ আছে, বের হইতে পারবো? আরাফিন, জি ভাই আমি। আচ্ছা 2 মিনিট ওয়েট করেন, এই যে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। আচ্ছা ভাই ঠিক আছে। ভাইয়া গতকাল কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। গতকাল আজকাল মিলাই নিব, সমস্যা নেই। আচ্ছা প্রান্তিক আছেন? জি ভাই আছে। গতকালে তো ছিলেন তাই না? জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে সাফায়েতুল্লাহ। জি ভাই।